একটা বিষয় আলোচনাতে বারবার আসে, সেটা হচ্ছে যে ৮ তারিখে জাতীয় সরকার হওয়ার দরকার ছিল। যে সব রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলেন, প্রফেসর ইউনূসকে সামনে রেখেই একটা জাতীয় সরকার হলে আজকে আমরা যে সংকটগুলো, যে প্রশ্নগুলো, তোমার গত সপ্তাহ ক্যাম্পেইনটাও আমরা আনবো একটু পরে, যে এটা রিজলভ হয়ে যাইতো। তোমরা কি এটা বোধ করো? ডেফিনেটলি বোধ করি। আমার কাছে মনে হয় এই ৩৬ দিন নিয়ে আসলে নিজের চিন্তাকে রিভাইজ করার আসলে কোনো স্কোপ নাই, বরং ৫ই আগস্টের পরের অনেক কিছু নিয়ে মন্তব্য করার জায়গা আছে। রাইট। ৫ই আগস্টের ঘটনা, ৫ থেকে ৮-এর যে সময়টা, হাসিনা পালায় চলে গেল, দেশে কোনো সরকার নাই, সব কিছু এলোমেলো হয়ে গেছে, পুলিশ প্রশাসন, ল এনফোর্সমেন্ট এজেন্সিজ ব্রোকেন ডাউন হয়ে গেছে, এবং সরকার গঠন হবে কি হবে না, এটা নিয়ে অনেক কথা আছে। কে প্রধান উপদেষ্টা হবেন কি হবেন না, কোথায় আলোচনা হচ্ছে, কে সিদ্ধান্ত নিয়েছে। এখন এটা অনেকেরই প্রশ্ন যে কেন প্রফেসর ইউনূস, তোমরা কীভাবে এই সিদ্ধান্ত নিলা? যে অনেকেই বলে তোমরা চাপায়া দিচ্ছ সবার উপরে যে প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা হবে। এটা নিয়ে তোমাদের অভিমত কি? এখানে কিছু কিছু বিষয়ে হচ্ছে আমি ব্যক্তিগত জায়গা থেকে পরবর্তীতে বলবো, কিন্তু কিছু কিছু জায়গা যেগুলো, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস, এক্ষেত্রে আসলে ওই সময় দ্বিতীয় কোনো ব্যক্তি যাকে ন্যাশন ওয়াইড অ্যান্ড ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্ট করবে, এই ফিগার আমাদের নাই আনফর্চুনেটলি। যে সেকেন্ড একটা অপশন যেখানে ওনার এই ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স এবং ন্যাশনাল অ্যাকসেপ্টেন্স আছে, আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের সমপর্যায়ে ওইটা কিন্তু ছিল না। আর ওনার যেহেতু এটা পলিটিক্যাল একটা জার্নি আছে, একটা ছোটো বা বড় পরিসরের একটা জার্নি আছে, উনি এই সরকারের হচ্ছে যাদেরকে টার্গেট করে হচ্ছে যাদের উপরে একটা নিপীড়ন চালিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের মধ্যে অন্যতম, ওনার ওই এক্সপোজারটা আছে। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস ওই সময় একটা বেস্ট অপশন। একটা বিষয় আলোচনাতে বারবার আসে, সেটা হচ্ছে যে ৮ তারিখে জাতীয় সরকার হওয়ার দরকার ছিল। যে সব রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলেন, প্রফেসর ইউনূসকে সামনে রেখেই একটা জাতীয় সরকার হলে আজকে আমরা যে সংকটগুলো, যে প্রশ্নগুলো, তোমার গত সপ্তাহ ক্যাম্পেইনটাও আমরা আনবো একটু পরে, যে এটা রিজলভ হয়ে যাইতো। তোমরা কি এটা বোধ করো? ডেফিনেটলি বোধ করি। তাহলে সেখানে তোমাদের লিডারশিপের ফেইলিউরটা এবং ওই সময় কেন হইল না, এটা কিভাবে হইতে পারতো? দেশের সাথে তোমাদের কালেক্টিভ লিডারশিপ হয়েছে, এটা কি তোমাদের ফেইলিউর কিনা? না, ডেফিনেটলি এটাকে আরো সুসংহত করা যেত, এই সরকার গঠন প্রক্রিয়াটাকে আরো বেশি অন্তর্ভুক্তিমূলক করা যেত। এবং এটাকে হচ্ছে আমরা এখন যেই উত্তরগুলো পাওয়ার কথা ছিল, এখন দেখা যাচ্ছে যে এই সিচুয়েশনটা ইজ জেনারেটিং মোর কনফিউশন অ্যান্ড কোয়েশ্চেন, নট অ্যান্সার। তো আমরা আসলে এটা আমাদের ফেলিওর আছে, এবং কাদের ফেলিওর আছে, কেন হয় না, এই বিষয়গুলো আসলে হিস্ট্রি। তুমি আত্মজীবনে লিখবা 60 বছর 70 বছর, না এগুলো হচ্ছে বলবা না, এটা আরো আগে বলবা। না, এটা হচ্ছে প্রয়োজন অনুযায়ী আমি ডিসক্লোজ করবো, প্রয়োজন অনুযায়ী যখন মনে হয় যে এটা কেন হইল না, এটার পিছনে কি বাধা ছিল, সদিচ্ছা বাধা ছিল, আমার মনে হয় যে এটা পলিটিক্যাল একটা সদিচ্ছা এখানে অভাব ছিল, এবং হয়তো আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তখন তোমরা কি আরো ডিসাইসিভ হতে পারতা কিনা? আমরা প্রফেসর ইউনূসের ব্যাপারে তোমরা ডিসাইসিভ ছিলা, বিকল্প অপশনের ব্যাপারে তো অনেকে পুশ করেছে, প্রধান উপদেষ্টা এক্স হতে পারে, ওয়াই হতে পারে, জেড হতে পারে, কিন্তু তোমরা ডিসাইসিভলি পুশ করেছো যে বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টে আমাদের এর থেকে বেটার কোনো অল্টারনেটিভ নাই। তাহলে সেক্ষেত্রে জাতীয় সরকারের ব্যাপারে কি তোমরা আরো ডিসাইসিভ হতে পারতা? আমরা তখন হচ্ছে আমাদের যে সোভারেন্টি, আমাদের ইন্টারন্যাশনাল, আমরা দেখতে পাচ্ছিলাম যে কোনো সময় হচ্ছে একটা ইন্ডিয়ান একটা হচ্ছে এখানে একটা পেনিট্রেশন হতে পারে, যার কারণে আমরা চেয়েছি জাতীয় স্বার্থে, এটা আমরা বলবো না যে এটা হচ্ছে কালেকটিভ লিডারশিপ ফেলিওর, আমরা জাতীয় স্বার্থে হচ্ছে কালেকটিভ লিডারশিপ স্যাক্রিফাইস। আমরা দেখছি যে এখানে আমাদের দেশের প্রথিতযশা যে রাজনীতিবিদ আছেন বা যারা আমাদের রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা ইনস্ট্যান্ট আমাদের কাছে মনে হয়েছে তারা জাতীয় ঐক্য এবং হচ্ছে জাতীয় সরকারকে সুসংহত করার পরিবর্তে ক্ষমতার পরবর্তী ভবিষ্যৎ সম্ভাব্য ক্ষমতার পাটাতনকে হচ্ছে সুসংহত করার দিকে মনোযোগী হয়েছে। তো এটা আসলে কতটা ঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা হিস্ট্রি ডিফাইন করবে। তবে আমরা চেয়েছিলাম যাতে করে হচ্ছে একটা জাতীয় সরকার হোক, জাতীয় সরকারের মধ্য দিয়ে যেন একটা পরবর্তীতে একটা ডেমোক্রেটিক প্রপার এক্সপেক্টেড ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন হয়, কিন্তু সেটা হচ্ছে সদিচ্ছার অভাবে, পলিটিক্যাল গুডউইলের অভাবে সেটা সম্ভব হয়ে ওঠেনি। এবং এক্ষেত্রে কারা ক্যাটালিস্টের ভূমিকা পালন করেছে সেটা হচ্ছে হিস্ট্রি উইল সামটাইম ভেরি সুন তোমরা বলবা। ডেফিনেটলি। একটা বিষয় হচ্ছে যে ৮ তারিখে সরকার গঠন হওয়ার পরে তোমরা ফেব্রুয়ারিতে এসে দল করলা, এর ভিতরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটা ছিল, তোমরা নাগরিক কমিটি করলা আর কি। এখন একটা, এবং ওই সময়টাতে আমাদের মনে আছে সবার যে প্রচুর আন্দোলন ফেস করতে হয়েছে, প্রতিদিন এখানে তাবলিগের সমস্যা, ওইখানে পলিটেকনিকের স্টুডেন্টরা ব্লক করে আসছে, ওখানে শিক্ষকরা মাঠে নেমেছে, এবং প্রায় আমরা দেখতাম যে তোমরা সরকারের প্যারালাল বিভিন্ন জায়গাতে গিয়ে এগুলো নেগোশিয়েট করতে হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে তোমরা দল করাটা পিছায় না দিয়ে যদি আগায় নিয়ে আসতা, তাহলে সেখানে কি এই ডিসিপ্লিনটা মেনটেন করা সহজ হতো কিনা? আসলে দল করার বিষয়টা হচ্ছে কি, আমরা যদি তোমরা সিদ্ধান্ত আসতে পারো না যে আসলে তোমরা দল করবা কিনা। একটা বিষয় হচ্ছে যে আমরা তো তখন যে দল করার বিষয়টা, আমাদের রাজনৈতিক দল করতে হবে ওই ধরনের কোনো আমাদের কম্পালশন ছিল না, একটা বিষয়। দুই নম্বর বিষয় হচ্ছে যে এই যে ন্যাশনাল পারপাস কি ছিল? না, পারপাস ছিল অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করতে হবে। ইয়েস, এক্স্যাক্টলি আমাদের পারপাসটা ছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার, এটা সবার সরকার। আমরা যেহেতু দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো একটা পলিটিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে গিয়েছে, তো তাদের একটা হচ্ছে সরকারও এটা অন্তর্বর্তীকালীন সরকার। আমরা চেয়েছি যেভাবে হোক এই অন্তর্বর্তীকালীন সরকারটা যেন হচ্ছে আপনার সাকসেসফুল হয়, এটা যেন সাকসেসফুল হয়। তো সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো যেগুলো করা উচিত ছিল, যে এই ক্রাইসিস ম্যানেজমেন্টে তাদের একটা হ্যান্ডস থাকা দরকার ছিল, কিন্তু আনফর্চুনেটলি তারা মনে করেছে না এটা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ, কিন্তু এটা আমরা করতে পারি নাই। এই জায়গাটাতে আসলে আমরা ওভাবে ডিজন করতে পারি নাই যে না এটা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ, এটা ওদের বিজনেস, এখানে এটা আমাদের কোনো বিজনেস না, এটা আমরা করতে পারি নাই আমরা। কারণ এটা হচ্ছে কি, এই অন্তর্বর্তীকালীন সরকারটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সন্তান, এটা আমাদেরকেই হচ্ছে টেক কেয়ার করার কথা ছিল। কিন্তু এক্ষেত্রে যেটা হয়েছে সেটা অনেক রাজনৈতিক দল এই চিন্তা থেকে বের হয়ে এসে ওকে ফাইন, আমরা অন্য কিছুতে ফোকাস করি, অন্তর্বর্তীকালীন সরকারটা যে অ্যাসাইন যে টাস্কগুলো আছে সেগুলো করুক, না করলে নাই, যদি না করে আমরা পরবর্তীতে এসে করবো। সুতরাং সেই শুধুমাত্র সময়টা অতিক্রম করার অপেক্ষায়
থেকেছে, যার কারণে এই যে ক্রাইসিসগুলোতে আমাদের ইনভলভ হতে হয়েছে। আপনি দেখবেন ক্রাইসিসে যদি আমরা ইনভলভ হতাম তখন বলা হয়তো ওরা কারা ইনভলভ হওয়ার, আর যদি না হইতাম বলতো যে কি যে এরা ঝামেলা হইতেছে না লাগায় কেন? এখন পালায় চলে হ্যাঁ, গেছে। এরা কেন ইনভলভ হইতেছে না? তো এই যে একটা এখানে একটা প্রত্যাশার যে প্রবলেমেটিক, সংকট, প্রত্যাশার প্রত্যাশার একটা সংকট, এবং জাতি হিসেবে রাজনৈতিক দলটা ডিসাইড করতে পারে নাই যে আসলে আমাদের রুলটা কি হওয়া উচিত, এবং আমাদের ওই স্পেসটা করে দিতে পারে নাই। আমাদেরকে যদি স্পেসটা করে দিতে পারে নাই, সেজন্য আমাদের কাছে মনে হয়েছে যে একটা পলিটিক্যাল, আপনি পলিটিক্যাল ইস্যুস ডিল করার জন্য আপনি একটা পলিটিক্যাল ফোর্স হিসাবে আপনাকে মাঠে থাকা উচিত। এভাবে আনটাইটেলড হয়ে হচ্ছে আপনি পলিটিক্যাল ইস্যুস যখন ডিল করবেন তখন সেটা ন্যাশনাল এন্ডোর্সমেন্টটা হয় না। তো সেজন্য আমাদেরকে পরবর্তীতে সিদ্ধান্ত নিতে হয়েছে যে আমাদের আসলে পলিটিক্যাল পার্টি হিসেবেই আসলে ফাংশন করা উচিত। মানে সেটা কখন সিদ্ধান্ত নিলা যে রাজনৈতিক দল আকারে তোমরা হাজির হবা? এই যে Exactly কোন সময়টাতে? এই যে আমাদের এক ধরনের নভেম্বর ডিসেম্বরের দিকে এসে না? এটা যে স্পেসিফিক, এটা একটা প্রক্রিয়ার মধ্যে ছিল। এটা এই চিন্তাটা হচ্ছে ডেভেলপ করতে সময় লেগেছে। আমরা যে প্রত্যেকটা উপলক্ষে আমাদের কাছে মনে হয়েছে যে এই ক্ষেত্রে আমি কেন অংশগ্রহণ করবো। যেমন দেখেন ঐক্যমত্য কমিশনে যখন আমরা কথা বলতে গিয়েছি, আমাদের এই বিপ্লবের একটা অংশ হিসেবে আমাদের কথা বলা উচিত। আমরা যেহেতু কিন্তু ওইটা তো আমরা দেখলাম যে ওইটা তো ক্রিটিসিজমের শিকার, যে মানে একটা সময় আসছে যে এরা কারা, এই প্রশ্নটা কিন্তু একটা ছিল, ওরা কারা, তোমরা কারা? আমরা কারা, মানে আমরা কারা, অর্থাৎ পলিটিক্যাল অ্যান্টাইটি না থাকলে এই যে আপনার একটা সময় আপনার এক্সিস্টেন্সকে আপনার কোয়েশ্চেন করা হবে, তৈরি হয়, পরিচয় সংকট পরিচয় সংকট তৈরি হয়। তো সেক্ষেত্রে এটা আমার মনে হয় যে আরও বেশি রাজনৈতিকভাবে উদার হতে পারতো, এবং এই যে আমাদের বিপ্লবের যে ফোর্সটাকে, বিপ্লবকে সুসংহত করার জন্য এই বিপ্লবের এই ফোর্সটাকে অ্যাকোমোডেট করা আমাদের পলিটিক্যাল যে দলগুলো রয়েছে তাদের উচিত ছিল। সেই জায়গায় আমরা মনে হয়েছে তারা একটা তারা হচ্ছে পরবর্তীতে হয়তো একটা ক্রাইসিস ফিল করেছে যে আপনি পরবর্তীতে ক্ষমতায় আসার পরে আপনি রাজনীতি করবেন যে ম্যান্ডেট নিয়ে, এগুলো যদি এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই বিপ্লবের এই ফোর্সই করে ফেলে, তাহলে তো পরবর্তীতে আপনার ক্ষমতায় এসে রাজনীতি করার ওই ম্যান্ডেটগুলো আর থাকছে না। তো আমার কাছে মনে হচ্ছে আমাদের দেশের অধিকাংশ রাজনৈতিক দল হয়তো এটা মনে করেছে যে আমরা ক্ষমতায় গিয়ে যা করবো তা যদি এই অন্তর্বর্তীকালীন সরকারই করে ফেলে, তাইলে আমাদের আর করার কি আছে। তো সেই জন্য আমরা একটা নিউট্রাল একটা অবস্থান হয়তো নেওয়ার কারণে তখন আমাদের এই রাজনৈতিক দলটা আমাদের করতে হয়েছে। পিছনে ফিরে তাকালে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আকারে তোমাদের যে রোলটা ছিল আগস্টের পর থেকে, সেইটাকে কি তুমি ক্রিটিক্যালি দেখো কোনোভাবে যে তোমরা মানে যা করা দরকার ছিল, অথবা এটা না করলেই ভালো হতো, এটা আমাদের এখতিয়ারভুক্ত ছিল না, অথবা দলটা করাটা আগায় নিয়ে আসা প্রয়োজন ছিল? কারণ আগস্ট সেপ্টেম্বরে তোমাদের যে ব্যাপারে যেই মানে পাহাড় সমান সমর্থন ভালোবাসা, সেটা তো গ্র্যাজুয়ালি ফেড আউট করেছে, এটা ন্যাচারাল, এটা করে। তো ওইটা কি তোমরা ফিল করো যে আগস্ট থেকে ফেব্রুয়ারিকে তুমি ক্রিটিক্যালি দেখো? ডেফিনেটলি ক্রিটিক্যালি দেখা, রিএসেস করা আমাদের অ্যাক্টিভিটি, এটা আমরা প্রতিনিয়ত করি যে আমরা কী করা উচিত ছিল, কী করতে পারতাম, এই স্টেপ নেওয়ার পরবর্তীতে আউটকাম কী হয়েছে, আমাদের অবজেক্টিভ কী, এটা নিয়ে আমরা নিজেদের মধ্যে রিএসেস করা হয়। তো সেই জায়গা থেকে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে এখানে অনেক কিছুই, আমরা জুন থেকে জুলাই পর্যন্ত, জুন জুলাই আগস্ট অনেক কিছুই করতে হচ্ছে, যেটাকে আপনি কোনো নিয়ম নীতির মধ্যে নিয়ে আসতে পারবেন না। সমস্যাটা হচ্ছে আগস্টের পরে আমরা এটাকে একদম নিয়মের মধ্যে নিয়ে আসতে চাইছি। আপনি বিপ্লব তো আসলে নিয়ম মেনে হয় না। আপনি গণভবন ভাঙছেন, বঙ্গভবন ভাঙছেন, আপনি হচ্ছেন সরকারকে, নির্বাচিত সরকারকে, আমি যদি ভাই বলতে চাই, কারণ নির্বাচনটা তো কাগজে কলমে, এটা তো এন্ডোর্স করছে, এই সরকারকে আপনি উঠাই দিয়েছেন। তো এটা তো কোনোভাবে এটাকে মানে অপরাধ। তো এটাকে যদি আপনি এভাবে করেন, মানে যে কাজগুলোর জন্য জুন থেকে আগস্ট পর্যন্ত যে কাজের জন্য আমাদেরকে প্রশ্ন করা হয় না, একই কাজের জন্য আগস্টের পরে কিন্তু আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, যেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এটা প্রবলেমেটিক। আদারওয়াইজ এই জায়গাটা প্রবলেমেটিক কোন জায়গা থেকে? এটা কি তোমরা তোমাদের ম্যান্ডেটকে জাতির কাছে পরিষ্কার করতে পারো নাই? না জাতি আসলে তোমার কাছ থেকে প্রত্যাশার যে জায়গাটা, সেখানে 5 তারিখে তারা দাঁড়িয়ে দিয়ে দিয়েছে? এটা জাতি না, এটা হচ্ছে কিছু পলিটিক্যাল পার্টি। আমি বললাম না যে রাজনৈতিক দলগুলো আমার কাছে মনে হয়েছে যে তারা সেটা ভেবেছে, মানে হাসিনা চলে গেছে, তোমরা বাড়ি চলে যাও, বাকিটা আমরা দেখব, মানে এখন এটা আমাদের বিজনেস, পলিটিক্স ইজ আওয়ার, মানে এটা আওয়ার মনোপলি, মানে এটাতে আমরা এটা কারোর সাথে শেয়ার করবো না। এবং এই কাজটা আমাদের কাজ, এই কাজটা হচ্ছে আমরা যারা দীর্ঘদিন আমরা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, রিপিট করছি, রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, এটা আমাদের অ্যাক্টিভিটি, আমাদের কাজ। তোমরা বাবা এনাফ করছো, এখন বাড়ি ফিরে যাও। এই চিন্তাটা এই স্পেসটা, মানে এই চিন্তাটা হচ্ছে আমাদের মনে হয়েছে যে স্কোপ অফ ওয়ার্কটা অনেক হচ্ছে কোয়েশ্চেন মার্কের মধ্যে নিয়ে এসছে। আদারওয়াইজ যেমন আপনি দেখেন 5 আগস্টের পরে আজকে পর্যন্ত যদি দেখেন, আপনার শুধুমাত্র হাসিনা যে চলে গেছে, হাসিনা তো হচ্ছে এটার মধ্য দিয়ে যদি আপনি মনে করেন যে ফেসিবাদকে আপনি আউটসাইড করতে পারছেন, এটা প্রবলেমেটিক। আপনি হাসিনা যারা বানাইছে, যে মিডিয়া হাসিনা বানাইছে, তাদের আপনি কিছু করতে পারেন না। যে জুডিশিয়ারি পুরা সিস্টেমটা হাসিনা হয়ে উঠতে রসদ যোগাইছে, আপনি কিছুই করতে পারেন নাই। যেই অ্যাডমিনিস্ট্রেশন আপনার হচ্ছে হাসিনাকে হচ্ছে সব রকম সহযোগিতা দিয়ে হচ্ছে হাসিনা তৈরি করেছে, আপনি সেটা এখনো পর্যন্ত ইনট্যাক্ট, পুলিশ সিস্টেম ইনট্যাক্ট, আপনি কিছুই করতে পারেন নাই। যখন আমরা এই বিষয়গুলোতে ফোকাস দিতে গেলাম, তখনই প্রশ্ন আসলো যে আপনার ম্যান্ডেট কি? আপনার তো ম্যান্ডেট নাই আপনার। তো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে এক্ষেত্রে আমরা বিপ্লবটাকে সুসংহত করতে পারি না আমাদের কাছে মনে হয়। এবং 5 আগস্টের পরে আমরা সেমি ডেমোক্রেটিক, আমরা সেমি কনস্টিটিউশনাল, এবং হচ্ছে আমরা হচ্ছে হওয়ার কথা ছিল রেভলিউশনারি, হয়ে গেছে হচ্ছে কনস্টিটিউশনাল, মানে যখন যে প্রফেশনটা মানা উচিত আমাদের কালেক্টিভলি, তখন এটা মানছি। এক্স্যাক্টলি, আমরা মানে কনস্টিটিউশনটাকে আমরা বলছি আমরা এই কনস্টিটিউশনকে মানি না, আবার এই কনস্টিটিউশনের রাষ্ট্রপতিকে নিয়ে আমরা সংসার করতে হচ্ছে। তো এই যে প্রবলেমটা হচ্ছে এখানে, আমরা এই কোয়েশ্চেনগুলোকে আমরা ডিল করতে পারি না। আমরা আওয়ামী লীগের কোয়েশ্চেনকে যথাযথভাবে ডিল করতে পারি নাই, আমরা আওয়ামী কালচারকে সরাসরি আমরা যথাযথভাবে ডিল করতে পারি নাই, আমরা হচ্ছে আওয়ামী ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমকে সরাসরি ডিল করতে পারি না, আমরা শুধু হাসিনাকে ডিল করছি। তো হাসিনা তো এমনি হয়ে ওঠে নাই, হাসিনা এই পুরো ইকোসিস্টেম
সিচুয়েশনটা কিন্তু এক্সিস্ট করে। এবং হচ্ছে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যেই সিস্টেমটা হাসিনা বানাইছে, আমরা জাস্ট হাসিনাকে উঠাই দিয়ে আবার এই সিস্টেমের মধ্যে ঢুকে গেছি। তো এটা আসলে প্রত্যাশা করা আমাদের কাছে মনে হয় যে এটা খুব বেশি অনেক বড় প্রত্যাশা হয়ে যায়। যে সিস্টেম হাসিনা বানায়, এই সিস্টেম দিয়ে আবার হচ্ছে আপনি হাসিনা নিধনের কর্মসূচি চালাবেন, যেটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। একটা বিষয় হচ্ছে যে তোমাদের এই পথ চলাতে থার্ড স্টেজ হচ্ছে দল করাটা। তোমরা 36 জন একটা লড়াই করলা, আন্দোলন করলা, এরপর একটা ইন্টারিম সময় তোমরা কাটাইছো, আন্দোলনের সরকারের সাথেও ছিল, বাট তোমাদের একটা নিজস্ব অরাজনৈতিক প্ল্যাটফর্মের জায়গা ছিল। ফেব্রুয়ারি মাসে দল করবার পর থেকে এখন ধরো মাস তিনেক প্রায় হয়ে গেছে তোমাদের। এই জার্নিটাকে তোমরা কীভাবে দেখছো? এই পরিচয়টা, এই কার্যক্রমটা মানে অন্য দুইটা সেগমেন্টের সাথে মিল অমিলের জায়গা থেকে কীভাবে দেখছো? অন্য দুইটা কার্যক্রম হচ্ছে, তখন তো দুইটা হচ্ছে যে ওই দুইটা ছিল একটা ইউনিভার্সাল প্ল্যাটফর্ম সবার জন্য, এটা একটা সার্বজনীন একটা জায়গা ছিল। আর এখন তো হচ্ছে আমি একটা পলিটিক্যাল এন্টাইটি হিসেবে হচ্ছে আমি ফাংশন করতে হচ্ছে। আমার স্পেসিফিক আমার অ্যাক্টিভিটি রয়েছে, আমার স্পেসিফিক ম্যান্ডেট রয়েছে জনগণের কাছে। আমি অন্য 8-5টা রাজনৈতিক দল থেকে আমি আলাদা, আমার কর্মসূচি আলাদা। এবং হচ্ছে দিন শেষে আমরা একটা ইলেকটোরাল প্রসেসের মধ্য দিয়ে আমরা হচ্ছে পলিসি ম্যানিপুলেটের অংশ হতে চাই, পলিসি বা মেকিংয়ের হচ্ছে আমরা একটা অংশ হতে চাই। তো তখনকার সময় ছিল যে আমরা ইন্ডিপেন্ডেন্টলি বিপ্লবটাকে সুসংহত করার চেষ্টা করছিলাম। আর এখন হচ্ছে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে হচ্ছে আমরা একটা পলিসি মেকিংয়ের আমরা পার্ট, যেটা অন্যান্য রাজনৈতিক দলগুলো যেই চেষ্টাটা করে সেটা। এবং কাজের ক্ষেত্রে দেখা যায় যে এখন কিছু আমাদের রাজনৈতিক কিছু ম্যানিফেস্টো নিয়ে মানুষের কাছে যেতে হয় আমাদের। তখনকার সময় ছিল শুধুমাত্র আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে কীভাবে সাকসেসফুল করতে পারি। আর এখন হচ্ছে যেটা যে আমরা কীভাবে যে কেন 54 বছরে অন্যান্য রাজনৈতিক দলগুলো কেন জনগণের আশা আকাঙ্ক্ষা আর বাস্তবায়ন ঘটাতে কেন ব্যর্থ হয়েছে, জনপরিসরে কেন সার্বজনীনতা অর্জনে ব্যর্থ হয়েছে, এই জায়গাগুলো হচ্ছে আমরা ডিকোড করে আমরা নিজেরা ওই লিমিটেশনসগুলোকে ওভারকাম করে মানুষের কাছে একটা ম্যান্ডেট নিয়ে যাওয়া, যেটার মধ্য দিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে আমরা কেন আলাদা হবো এবং আমরা কীভাবে তাদের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবো, এই কাজগুলি হচ্ছে এখন বেশি করতে হয় তখনকার সময়ের চেয়ে। তো সেটা তোমরা আইডেন্টিফাই করেছো কিনা যে নতুন রাজনীতি আকারে তোমার বক্তব্য কেন অন্যদের থেকে আলাদা এবং সেটা কোথায় কোথায় আলাদা, সেই জায়গাগুলোকে তোমরা আইডেন্টিফাই করেছো এবং সেটা নিয়ে তোমরা তোমাদের বক্তব্য দিচ্ছ? দেখেন, এই বিষয়গুলো হচ্ছে আমাদের যেটা গঠনতন্ত্র, ম্যানিফেস্টো, এগুলো নিয়ে কাজ চলছে। আমরা এটার একাডেমিক কাজগুলো চলছে, আমরা এগুলো হচ্ছে খুব শীঘ্রই উপস্থাপন করব। আর আমরা আমাদের জায়গা থেকে যেই বিষয়গুলো বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা যে উপনিবেশিক সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত যে আইডিওলজিক্যাল কনফ্লিক্টগুলো রয়েছে সেগুলোর ঊর্ধ্বে উঠতে চাই আমরা। আসলে আমরা দেখছি দীর্ঘ সময় ধরে এই আইডিওলজিক্যাল কনফ্লিক্টের এই যে কালচারাল ব্যাকফাইট আইডিওলজিক্যাল কনফ্লিক্টের মধ্যে থেকে বিভিন্ন আমি এই যে পক্ষে চেতনার ব্যবসা আছে এবং প্রায় আলোচনাটা দেখি যে মানে 71 নিয়ে যে কারণে আমাদের বিরক্তির উদ্বেগ হয়েছে যে 24-এর অবদানও হচ্ছে এখন কেজিতে মাপা হচ্ছে, যে আসলে কে কত তোলা অবদান রেখেছে। এবং সেই ক্ষেত্রে এই অবদানের রাজনীতি থেকে তোমাদের প্রোগ্রেসিভ ফরওয়ার্ড লুকিং পলিটিক্সের জায়গাটা কোথায়? ওকে, আমরা হচ্ছে আমি মনে করি যে আমরা একটা পোস্ট চেতনাবাদী সময়ের মধ্যে আমরা আছি। আবার যদি চেতনাকে কেন্দ্র করে হচ্ছে আবার কেউ রাজনীতি করতে চায়, এই রাজনীতির ভবিষ্যৎ বাংলাদেশে নেই। বাংলাদেশ পোস্ট আইডিওলজিক্যাল একটা সিচুয়েশন আছে এবং পোস্ট চেতনার একটা সিচুয়েশন আছে। তবে একই সাথে এটাও সত্য, আমাদের দেশে যদি কেউ রাজনীতি করতে চায় তাহলে 24, 71 এবং হচ্ছে আমাদের 47কে মেনেই হচ্ছে আমাদের রাজনীতি করতে হবে। আমরা 47 আমরা একটা হচ্ছে জাতিসত্তা, আমরা একটা ভূখণ্ড পেয়েছি, একটা জাতিগত একটা বিভাজন হয়েছে। 71 আমরা হচ্ছে একটা পতাকা পেয়েছি, আমরা একটা ভূখণ্ড পেয়েছি। 24 এসে আবার আমাদের যেই স্বাধীনতাটা কুক্ষিগত হয়েছে সেটাকে আবার আমরা রিক্লেম করতে পেরেছি। তো সুতরাং এই তিনটা বাস্তবতাকে আমাদেরকে মেনে নিয়ে হচ্ছে পরবর্তীতে রাজনীতি করতে হবে। কিন্তু এটা যেভাবে হচ্ছে 71-এর উপরে যেভাবে মনোপলি সৃষ্টি হয়েছিল, আওয়ামী মনোপলি 71-কে হচ্ছে কুক্ষিগত করেছে, 24 যদি এই ধরনের একটা এই প্রবণতা থাকে, কেউ যদি এইভাবে রাজনীতি করতে চায়, সেটা হচ্ছে এটা সম্ভাবনা জিরো। এটা ফিউচার দেখবে না। এটার ব্যাপারে কি তুমি এবং তোমরা যারা এনসিপি নেতৃবৃন্দ আছো তোমরা কি সচেতন যে 71-এর ওই চেতনার ফাঁদে যেন আমরা পানে না দিই? আমরা শুধুমাত্র 71 না, আমরা যেটা বলছি চেতনার ফাঁদ বা এই আইডিওলজিক্যাল কনফ্লিক্টের দিকে যদি যাই, কালচারাল ফাইটের মধ্যে দিয়ে যদি যাই, আসলে আপনি মানে মাথায় রাখতে হবে যে আমরা দেশটা টিএসসি না, দেশটা শুধুমাত্র শাহবাগ না। আপনি বাংলা মোটরে বসছেন, শাহবাগে বসছেন, টিএসসিতে অথবা পাঠক সমাবেশে বসে আমরা বক্তব্য সভা সেমিনারের এই যে চিন্তাগত আলাপ বা ইন্টালেকচুয়াল আপনার ডিসকোর্সগুলো, আপনার কনজিউমার বাংলাদেশের কত % মানুষ আছে? দিন শেষে আপনি যদি দেখেন, আমি জনমানুষের রাজনীতি করতে চাই, এই ইন্টালেকচুয়াল ডিসকোর্সের মধ্যে দিয়ে ঢুকে আমি আপনাকে আগে একজন রাজনীতিবিদ হিসেবে ডিসাইড করতে হবে যে আসলে আপনি কার প্রতিনিধিত্ব করছেন। আপনি কি সমাজের ওই 2-3% মানুষ যারা ইন্টালেকচুয়াল ডিসকোর্সের মধ্যে দিয়ে পলিটিক্সটাকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ করতে চায়, নাকি হচ্ছে ওই মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলো, যাদের আসলে দিন শেষে যে নিডগুলো আছে, তাদের যে প্রয়োজন, খাদ্য, তাদের হচ্ছে বাসস্থান, শিক্ষার যে বিষয়টা রয়েছে, থাকার যে বিষয়টা রয়েছে, কর্মসংস্থানের যে বিষয়টা রয়েছে, আপনার এই আমি মনে করি যে আমার পলিটিক্স ফর স্পেসিফিক পারপাস, আমার স্পেসিফিক পারপাস হচ্ছে যে জনমানুষের যে প্রয়োজনগুলো নিড বেস পলিটিক্স, এই প্রয়োজনগুলোকে হচ্ছে আমাকে ইনিশিয়ালি আমাকে অ্যাড্রেস করতে হবে। ইনিশিয়ালি না অ্যাড্রেস করে আপনি টিএসসি বসে সারাদিন কালচারাল ক্যাচার করেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সারাদিন হচ্ছে আইসা হচ্ছে আজিজে ভাত খাবেন, ঘুমাই যাবেন, ফেসবুকে স্ট্যাটাস দেবেন, কিছু রিয়েক্ট করবে, কিছু শেয়ার হবে, এগুলো হচ্ছে কুচবি নিয়ে ফায়দা হতে হয়। দিন শেষে আপনি কতটা মানুষের কাছে যাইতে পারছেন, মানুষ আপনার ভাষা বুঝে কিনা, মানুষ আপনার কর্ম বুঝে কিনা, আপনার পলিটিক্সটাকে যদি আপনি আপনার সামাজিক বাস্তবতাটাকে বিবেচনা না করেন, মানুষের প্রয়োজন বিবেচনা না করেন, দিন শেষে এই পলিটিক্স গণমানুষের পলিটিক্স হবে না। দিন শেষে এই পলিটিক্স হচ্ছে এই এলিট একটা ইন্টেলেকচুয়াল ক্লাসের মধ্যে বন্দী হয়ে যাবে। আমি এই পলিটিক্সকে আমি মানে বিশ্বাস করি না। আমি এই পলিটিক্সের এই কারণে বারবার বলি আইডিওলজিক্যাল কনফ্লিক্টের ঊর্ধ্বে উঠে পলিটিক্স করতে হবে আমাকে।
রাজনৈতিক দলে বাংলাদেশে একটা বড় সংকটের জায়গা হচ্ছে ফান্ডিং। দলগুলো কিভাবে Definitely. চলে, কিভাবে চলা উচিত, টাকার উৎস কি, সেটা কে টাকা দিচ্ছে, সেটার হিসাব কিভাবে মেনটেন করা হচ্ছে, এটার অ্যাকাউন্টেন্স ফার্মকে দিয়ে প্রফেশনালি এটা অডিট করা হচ্ছে কিনা, এই অনেকগুলো বিষয় এখানে জড়িত আছে। ডেফিনেটলি। আর যেহেতু তোমাদের জেনারেশন, তোমরা একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক দল আকারে হাজির হয়েছো, তোমাদের কাছে জনগণের প্রত্যাশা অনেক, কিন্তু তৈরি হওয়ার যে মহাসমাবেশ মানিক মেভিনিউ, তারপর রমজানে ইফতার পার্টি করা নিয়ে তোমাদের ফান্ডিং ইস্যুতে অনেক আলোচনা এসছে। আমাদেরও মধ্যে আমাদের ব্যাপারে কথাগুলো আছে, কিন্তু যেহেতু দল আকারে আমরা এত বেশি এক্সপোজ না তোমাদের মতো, এই জন্য হয়তো আমাদেরকে এত বেশি ডিল করতে হচ্ছে না। তো সেই জায়গাতে পলিটিক্যাল ফান্ডিং ইস্যুটা এনসিপি দল আকারে এবং সমালোচনাগুলোকে কীভাবে ডিল করছে এবং ফান্ডিংটাকে তোমরা কীভাবে প্রাতিষ্ঠানিকরণ করতে চাও? সমালোচনাগুলো হচ্ছে, যেগুলো সমালোচনা আছে প্রত্যেকটা হচ্ছে ভ্যালিড। প্রত্যেকটা হচ্ছে কি, মানুষ এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে মানুষের প্রত্যাশাটা প্রতিফলিত হয় যে আসলে ট্রান্সপারেন্সি যদি না থাকে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে না থাকে, তাহলে আমি যতই বলি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তাইলে তো হচ্ছে এটা থিওরিটিক্যালি একটা, মানে কিতাবে থাকবে কিন্তু গোয়ালে থাকবে না। তো সেই জায়গা থেকে এই প্রত্যেকটা কনসার্ন, প্রত্যেকটা সমালোচনাকে আমি খুবই সাধুবাদ জানাই। এবার আসুন দ্বিতীয় লেয়ারে যেটা হচ্ছে যে আমাদের এই 54 বছরও আমাদের দেশের পলিটিক্যাল ফাইন্যান্সিয়াল কালচার তৈরি হয়নি এখনো পর্যন্ত, যেটা বিদেশে হয়। বিদেশে ক্রাউড ফান্ডিংয়ের ব্যবস্থা আছে, বিদেশে আপনি ওপেন যেই বিজনেস প্রতিষ্ঠান বা যে ব্যক্তি ডোনেট করে তার নামটা কিন্তু প্রকাশ করার একটা ব্যবস্থা আছে বা প্রকাশ করা যায়, এবং তার ওই চিন্তা থাকে না যে ফর এক্সাম্পল আমি যদি ধরি বিএনপির এই 20 জন হচ্ছে আপনার হচ্ছে ডোনার আছে, আওয়ামী লীগের এই 20 জন ডোনার, এনসিপির এই 20 জন ডোনার। আমরা এই কালচারটাকে এখনো পর্যন্ত তৈরি করতে পারি না যে এই 20 জন যদি এনসিপির লিস্টের ডোনার থাকে প্রকাশিত, বিএনপি যদি ক্ষমতায় আসে এই 20 জনকে বিশেষভাবে বঞ্চিত করা হবে বা হবে না। এটা কিন্তু হচ্ছে এই কালচারটা এখনো পর্যন্ত তৈরি করা, মানে আমরা ইকোসিস্টেমটাকে ডেভেলপ করতে পারি নাই। তাও এই যে এই বিদ্যমান বাস্তবতাকে মেনে নিয়েই আমরা যে কাজটা এখন করছি সেটা হচ্ছে আমরা ক্রাউড ফান্ডিং মডেলটাকে ডেভেলপ করার চেষ্টা করছি, যেখান থেকে আমরা প্রত্যেকটা মানুষ তার জায়গা অনুযায়ী সে হচ্ছে ডোনেট করবে। তোমরা পার্টির পলিসি আমরা পার্টির পলিসি আকারে, এবং আমরা এইভাবেই যাবো এবং প্রতিষ্ঠান ডোনেট করবে, এবং এই প্রতিষ্ঠান ডোনেট করাটা তার ট্যাক্স ফাইলের মধ্যে উল্লেখ থাকতে হবে। সে যে আমাকে ডোনেট করতেছে এটা ওই ব্যাকডোর দিয়ে হচ্ছে ডোনেট করে চলে গেল বা আমার নাম প্রকাশ করে না। আইনি কাঠামো পরিবর্তন করা দরকার। ইলেকট্রাল লজে এখন পর্যন্ত যেটা আছে, একটা প্রতিষ্ঠান আপনার 50 লাখ টাকা পর্যন্ত হচ্ছে ডোনেট করতে পারবে, এর বেশি করতে পারবে না। একটা ব্যক্তি 5 লাখ টাকা পর্যন্ত ডোনেট করতে পারবে, এর বেশি করা যাবে না। তো আমরা আর বেশি যদি ডোনেশন একটা প্রতিষ্ঠান থেকে নেয়, আমাদের দেশে নাম উল্লেখ করছি না, অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে আসলে তারা মানে মোর দ্যান স্টেট, তারা ওই স্টেটগুলোর কাছে যখন একটা পার্টি বিক্রি হয়ে যায়, তো তখন দেখা যায় কি পলিসিতে আপনি পলিসি মেকিং এর সময় কিন্তু ওই তারা হচ্ছে আলটিমেটলি ম্যানিপুলেট করে। তো আপনি তাদেরকে ওই এজেন্সিটা দিয়ে দিচ্ছেন। আপনি যখন আপনার পার্টি রেগুলেট করার জন্য আপনি ফাইন্যান্সিয়ালি ওই পার্টিকুলার কিছু কোম্পানির উপরে ডিপেন্ডেন্ট হচ্ছেন, আপনি বেসিক্যালি তাদেরকে তুষ্ট করার জন্য ওই পার্টি ওই এজেন্সি বা কোম্পানিকে তুষ্ট করার জন্য কিন্তু আপনি পলিসিকে ড্রাফট করছেন, পলিসিকে সামনে হচ্ছে এগুলোকে পাস করছেন। তো আমরা আসলে ওই গেরাকলে পড়তে যাচ্ছি না। আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এটা বাস্তবতা, আমরা এখনো পর্যন্ত পারিনি, এটা আমাদের লিমিটেশনস, আমরা করবো, এটা আমাদের স্ট্রেংথ। এখন এই জায়গায় যখন আমরা যদি আমরা করার পরে আমরা আশা করি যে এটা একটা অন্যান্য পার্টিকেও একটা প্রেশার ক্রিয়েট করবে যে তাদের ফাইন্যান্সিয়াল পলিসিকে ডিসক্লোজ করা, যেটা যদি আমরা না করতে পারি, দিন শেষে দুইটা জায়গায় যদি স্বচ্ছতা না আসে, এর মধ্যে একটা অন্যতম সেটা হচ্ছে ফাইন্যান্সে যদি স্বচ্ছতা না আসে, আমার এই প্রজন্মের কাছে আপনি কোনোভাবেই আপনি নতুন বন্দোবস্তের ট্যাবলেট খাইতে পারবেন না। এই নতুন প্রজন্ম খুবই ক্রিটিক্যাল, এটা গোপন রাখা যাবে, এটা গোপন রাখতে পারছি, এটা ডিসক্লোজ করতে হবে। ফাইন্যান্সিয়ালি যারা কম্প্রোমাইজড হয়ে গেছে তারা কোনো না কোনোভাবে এক্সপোজড হয়ে গিয়েছে। আর দুর্নীতি এমন একটা বিষয়, এটাকে আপনি হাইড করতে পারবেন না। আজকে কালকে পরশু আমি যদি কোনো বিজনেসম্যান থেকে টাকাই না থাকে, ফর এক্সাম্পল আমি আনলাম, এটা আজকে না হোক 2 দিন পরে না হোক, এবং ওই বিজনেসম্যান আমাকে টাকা দিয়ে যদি যতই গোপনে দিক, সে কিন্তু এটা এখানে রাখবে না। এটা তার বিজনেস কমিউনিটিতে গল্প করার একটা টপিক, যে হাসনাত আমার কাছ থেকে টাকা নিছে, এটা তার একটা হচ্ছে সেই জিনিসটাকে সেল করবে বিভিন্ন জায়গায়। একটা বিজনেসম্যান আপনাকে এমনি টাকা দিবে না, গোপনে দান খরচ করে দিবে, ব্যাপারটা এমন না। এটাকে সে বিভিন্ন জায়গায় সেল করবে। তো এটা যে মানে ভাবার কোনো সুযোগই নাই যে এই জিনিসটা গোপন থাকবে। তো আমরা এই প্রজন্ম, আমাদের টার্গেট অডিয়েন্স কারা? আপনি একটা প্রোডাক্ট যখন মার্কেটে নিয়ে আসছেন, আপনার কিন্তু অডিয়েন্স স্পষ্ট, কনজিউমার আপনার ক্লাসটা স্পষ্ট। আপনার এই এনসিপির কনজিউমার কারা? এনসিপির কনজিউমার হচ্ছে এই প্রজন্ম। তো এই প্রজন্ম হাসিনাকে যারা হচ্ছে কাউন্ট করে নাই, হাসিনাকে যারা হচ্ছে আনক্রিটিক্যালি নেয় নাই, আপনি তাদের সাথে হচ্ছে আপনি লুকোচুরি করবেন, এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তো আমরা আমাদের জায়গা থেকে ফাইন্যান্সিয়াল, হ্যাঁ আমরা ইতিমধ্যেই অনেকগুলো ঘটনা ঘটেছে যেখানে আমরা স্পষ্ট করতে পারিনি। কেন স্পষ্ট করতে পারিনি? কারণ এখনো পর্যন্ত আমরা একটা ইকোসিস্টেম ডেভেলপ করতে পারিনি, যেখানে আসলে হচ্ছে আমাদেরকে যারা ডোনেট করেছে, যে ব্যক্তি ডোনেট করেছে, তাদের যেই সেফটি নেটটা কিন্তু আমরা এনশিওর করতে পারিনি, বা পারবো না সেটা একটা অনিশ্চয়তা এখানে এখনো পর্যন্ত আছে। কিন্তু আমরা সেগুলো এই বাস্তবতা বিবেচনা করেও যারা পার্টিকে ডোনেট করবে না করলে নাই। কিন্তু একই সাথে সাথে আমাদের অন্যান্য পার্টিকে একটা বিষয় সচেতন হইতে হবে, তাদেরও স্টেপস নিতে হবে। সেটা হচ্ছে আমাদের দেশের পলিটিক্স অনেক কস্টলি। মানে আমার লাস্ট 6 মাসের এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের দেশের পলিটিক্স অনেক কস্টলি, যেটা মানে অপ্রয়োজনীয়। এই ধরনের কস্টলি পলিটিক্স নিষ্প্রয়োজন। আমাদের দেশে পলিটিক্সটাকে তো আসলে একটা কেরিয়ার হিসেবে দেখা হয়, যে কেরিয়ারের মধ্য দিয়ে আপনি হচ্ছে এটা ডোর, এটা হচ্ছে আপনার অনেক প্রাপ্তির একটা জায়গা মনে করা হয়। পলিটিক্সের মধ্য দিয়ে মানে আপনি অনেক কিছু পাবেন। বিশাল অর্থনীতিবিদরা আমাদেরকে যেটা বলেছে সেটা হচ্ছে যে বাংলাদেশে সবচেয়ে বেশি পরিমাণ কর্মসংস্থানের যোগানদাতা কোনো কোম্পানি যদি হিসাব করা হয়, তাহলে সেটা হচ্ছে বড় রাজনৈতিক দল। সবচেয়ে বেশি কর্মসংস্থানের যোগান যারা দেয়, ধরো যদি আওয়ামী লীগের কথা বলি, সেক্ষেত্রে প্রায় 35-40 লক্ষ লোক বেকার হয়ে গেছে। বাংলাদেশে এখন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে, ছিনতাই বেড়ে গেছে, ডাকাতি বেড়ে গেছে, যে কথাগুলো বলা হচ্ছে, এটার পিছনের গল্পটা কিন্তু কেউ বলছে না, যে সাডেনলি এটা কেন বেড়েছে। এটা কি বেড়েছে এই কারণে যে এখানে পুলিশ নাই, থানাতে পুলিশ পাওয়া যাচ্ছে না? না, আসলে যেটা হয়েছে, একটা সচ্ছল ইকোসিস্টেম যেটা আওয়ামী লীগের ছিল, ইকোনমিক ইকোসিস্টেম, এখান থেকে 40 লক্ষ মানুষ সাডেনলি তার টেম্পো স্ট্যান্ড হারাই ফেলছে, তার বাস স্ট্যান্ড চলে গেছে, তার ফেরিঘাট থেকে টাকা তোলার বন্দোবস্ত চলে গেছে, তার বাজারটা হাতছাড়া হয়ে গেছে, তার ওই যে ব্রিজের এপার থেকে ওপার থেকে বাস বসায় টাকা নেওয়ার যে কালচার, সেটা বন্ধ হয়ে গেছে, গরুর হাট কোরবানিতে আসতেছে। সো এই
চ্যালেঞ্জের মধ্যে কিন্তু আমরা আছি অলরেডি পলিটিক্যাল পার্টি আকারে, এবং এটা আমাদেরও ফেস করতে হচ্ছে। এবং দুটো চ্যালেঞ্জ আছে এখানে, তোমরা যেটা হয়তো ফেস করতেছো এবং আমরা এটা ফিউচারে ফেস করবো, সেটা হচ্ছে যে দল চালানোর একটা খরচ, মানে প্রতিদিনকার খরচ, আর দ্বিতীয়ত হচ্ছে তোমার ইলেকশন কেন্দ্রিক একটা বড় খরচ। এবং সেই ব্যাপারে কিন্তু আমাদের তরফ থেকেও কিন্তু আমরা ইলেকশন কমিশনের যে সংস্কার কমিশন আছে, সেখানে কিন্তু খরচের দায়িত্বটা যদি রাষ্ট্র নিতে পারে, ইলেকশন কমিশন নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু করাপশন এবং ফান্ড রেজ করবার প্রয়োজনীয়তা কমে যাবে। তো এই ক্ষেত্রে আপনি দেখেন যে আমাদের দেশের এই যে রাজনৈতিক আমাদের এই যে বাস্তু সংস্থানের যে জায়গাটা, সেটা হচ্ছে যে এখানে আপনার আপনি যদি পলিটিক্স করতে চান, এটা বাস্তবতা, এগুলো কেউ বলে না, আপনাকে হচ্ছে আপনার কর্মীদেরকে হচ্ছে টেম্পো স্ট্যান্ড দিতে হবে, আপনি এই যে গরুর হাট দিতে হবে, আপনি হচ্ছে তাকে একটা অবৈধ ইনকামের ব্যবস্থা করে দিতে হবে, 5 কিলোমিটার রাস্তা ভাগ করে 5 জনকে দিতে হবে। তো এই আর আরেকটা বিষয় কি, যেটা আমরা সবসময় মানে অ্যাভয়েড করি, আসলে পলিসি মেকিংয়ে বা এমপি যারা হবে তাদের কিন্তু আসলে এগুলো কাজ না, রাস্তাঘাট করা তার কাজ না, সে হচ্ছে এলাকায় ব্রিজ করে দিবে, এটা কিন্তু কাজ না। আপনি দেখবেন হর হামেশা দেদারসে এমপি কে বলতেছে আমি মসজিদ করে দিব, মন্দির করে দিব, রাস্তা বানাই দিব, ব্রিজ বানাই দিব, ওই সিঙ্গাপুর বানাই ফেলবো, এগুলো সব কিন্তু মিথ্যা কথা। এগুলো হচ্ছে মানে এটা তার কিন্তু কাজই না, এটা তার ডিসকোর্সের মধ্যেই নাই, এটা তার জব ডিসক্রিপশনের মধ্যেই নাই, কিন্তু সে কিন্তু এটা বলতেছে। কারণ মানুষের মিসকনসেপশনটা কি, মানুষ ভাবে যে একটা এমপির হয়তো এটা কাজ, এবং দেখা যায় কি সে এটা করতে গিয়ে, আর আমাদের দেশের নির্বাচন ব্যবস্থাটা মানে ভয়াবহ রকমের হচ্ছে ব্যয়বহুল। এটা যদি এই প্রতিযোগিতা যদি আমরা না থামাইতে পারি, আমরা যতই বলে একটা কারেক্ট পলিটিক্স আমরা নেশনকে উপহার দেবো, এটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। সেজন্য আপনি ইভেন্ট ফিল্ড ক্রিয়েট করতে হবে, আপনি আনইভেন্ট ফিল্ড রাখতে পারবেন না। ফুয়াদ ভাই নির্বাচনে 40 কোটি টাকা খরচ করে আমি সেখানে হচ্ছে 1 কোটি টাকা খরচ করতে পারবো না, যদি আমি মনে করি তখনই হচ্ছে আমি বিজনেসম্যানদের কাছে যাবো যে আপনি আমাকে ডোনেট করেন, দেন আমি সংসদে বা আমার জায়গা থেকে আপনার পলিসিটাকে আপনার বিজনেস ফ্রেন্ডলি একটা পলিটিক্স করবো, বা আপনার ফ্রেন্ডলি একটা পলিটিক্স করবো, ঠিকাদারি হবে, আপনাকে 500 কোটি টাকা 5 কোটি টাকার কাজ দিয়ে দিব, আমি দিয়ে দিব। এই যে একটা আনইভেন্ট ফিল্ড যদি থাকে, তাহলে কোনোভাবেই সম্ভব না। এই নেক্সাসটাই হয়েছে বিজনেস এবং পলিটিক্সের যে নেক্সাসটা এই কারণেই হয়েছে। রাদার আমাদের এই পলিটিক্যাল একটা কনসেনসাসের মধ্যে আসতে হবে। বিএনপি, জামাত, এবি পার্টি, এনসিপি, যত রাজনৈতিক দলগুলো রয়েছে, খেলাফতে, মজলিস, ইসলামিক আন্দোলন, যত রাজনৈতিক দল আছে, ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, যে আসেন দেশের স্বার্থে, জাতির স্বার্থে আমরা পলিটিক্সটাকে একটু এটা ইজি করি, এটাকে এত কস্টলি না করি, ইজি করি, পাওয়ার পলিটিক্স থেকে বের হই, এই কার্ডের পলিটিক্স থেকে বের হই, এই যে টাকার পলিটিক্স থেকে বের হই। আদারওয়াইজ আপনি যদি মনে করে থাকেন এই পলিটিক্স দিয়ে আপনি হচ্ছে মার্কেটে চলবে, দেখবেন 5 আগস্টের পরে যারাই শোডাউন দিছে তারাই হচ্ছে ধরা খাইছে। আপনি শোডাউন যারাই দিছে, মানে XYZ যারাই শোডাউন দিছে, যে দলের হোক, যে দলেরই হোক না কেন, কারণ এই প্রজন্ম এটাকে রিসিভ করার জন্য প্রিপেয়ার্ড না। আপনার যদি টার্গেটেড অডিয়েন্স মনে করেন শুধুমাত্র ওই 70-এর প্রজন্ম, 80-এর প্রজন্ম, 90-এর প্রজন্ম, তাইলে আপনি নেশনকে মিসট্রিট করতেছেন। তো এই কারণে আমার কাছে মনে হয় এই পলিটিক্সটা অনেক বেশি ইজিয়ার বানাইতে হবে, এবং এমপি হওয়া, একটা উপজেলা চেয়ারম্যান হওয়া, একটা মন্ত্রী হওয়া, আমাদের মনে হয় যে এটা খুবই একটা আনন্দের জায়গা। এটা মনে হয় যে হ্যাঁ আনন্দের জায়গা। আপনার যদি 2009 থেকে 2009 থেকে 24 পর্যন্ত যদি দেখেন, এটা খুবই একটা গ্ল্যামারাস জায়গা, কারণ আপনাকে কোনো প্রশ্নের মধ্যে থাকতে হতো না, আপনি নিজের যা ইচ্ছা তা করতে পারতেন। কিন্তু আমার কাছে মনে হয় এই প্রজন্মের পরবর্তী পলিটিক্স যারা করবে, এমপি মানুষকে জোর করে বানানো যাবে না, মানে যে আসলে এটা আমাদেরকে কঠিন করে দিতে হবে ব্যবস্থাটা। কারণ এমপি হইতে আসছেন আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে আসছেন, আপনি জনগণের কাছে দায়বদ্ধ, আপনি পার্টি প্রধানের কাছে দায়বদ্ধ, আর জনগণের কাছে দায়বদ্ধ না, ব্যাপারটা এমন না। কারণ আগে যেটা হইতো, নমিনেশন দিত পার্টি প্রধান, আর মানুষের কাছে কোনো, আপনি তো মানুষ ভোটের জন্য তো মানুষের কাছে যাইতে হইতো না, আপনার দিন শেষে আপনার নমিনেশন যে পাইছে তাই হচ্ছে কি আপনি নির্বাচনে, আওয়ামী লীগ থেকে নমিনেশন পাওয়া মানে হচ্ছে আপনি নির্বাচিত হওয়া, আপনার জনগণের কাছে তো আপনি অ্যাকাউন্টেবল না। কিন্তু এখন যেহেতু আমরা এটা নিশ্চিত করতে পেরেছি যে আপনি যদি জিততে চান তাহলে জনগণের কাছে আসতে হবে, এই জনগণের কাছে যদি প্রশ্নের জায়গাটা আসেন, তখন আর চেয়ারটা আরামে থাকবে না। তাহলে ফান্ডিং ইস্যুর আরেকটা ক্রাইসিস যেটা আমরা দেখছি, সেটা হচ্ছে রাজনৈতিক কর্মীর বদলে রাজনৈতিক কর্মচারী পুষবার একটা কালচার বিভিন্ন দলগুলোতে আমরা দেখতে পাচ্ছি। নেটের ব্যবসা, ডিশের ব্যবসা, ময়লার ব্যবসা, ঠিকাদারি ব্যবসা, হাট মাঠের ইজারা। মানে এটা হচ্ছে কি যে ধরেন আপনি ক্ষমতায় আসবেন, তাহলে আপনার রাজনীতি যারা করবে তাদেরকে আপনি বিজনেসগুলো দিবেন, মানে এই বিজনেসগুলো হচ্ছে যদি দেন তাহলে আপনার রাজনীতি করবেন, নাহলে আপনার রাজনীতি করবে না। আমাদের এইগুলো মেসিভ চেঞ্জ লাগবে। আপনার হচ্ছে রাজনীতি তো প্রাপ্তির জায়গা না, এখান থেকে আপনি প্রাপ্তি কি, যে আগে 5 জন মানুষ বেশি আপনাকে পছন্দ করতো, আপনার কর্মের মধ্যে দেখুন 10 জন মানুষ পছন্দ করবে। আপনার মানুষ কয়জন দিন শেষে আপনার কারা মিছিলে লোক পাবো কোথায়, যারা বড় প্রশ্ন না, কারা অমুক ভাই তমুক ভাই জিন্দাবাদ, এটা কে বলবে? তাহলে টাকা দিয়ে যদি লোক নিয়ে আসে আপনার প্রোগ্রাম করতে হয়, এটা প্রোগ্রাম তো সবাই করে, দিন শেষে সবাই টাকা দিয়ে লোক দিয়ে এসে প্রোগ্রাম করে, তাহলে দিন শেষে আপনার পলিটিক্স এমন কিছু নাই যেটা মানুষকে অ্যাট্রাক্ট করতে। গণঅভ্যুত্থানের কেন প্রয়োজন ছিল? মানুষ কেন আসছে? নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলোচনা তাহলে কোথায়? তাহলে না, গণঅভ্যুত্থানে তাহলে কেন মানুষ আসছে? কারণ মানুষ তখন কানেক্ট ফিল করছে। মানুষ ওই আমরা যেই কারণে, ওইটা তো একটা আন্দোলন, ওইটা তো একটা ওইটার যেই দাবিগুলো আমরা দিয়েছি ওইটার সাথে মানুষ কানেক্ট ফিল করছে। যদি টাকা দিয়ে লুকান্ত হয়, আপনার কর্মসূচিতে যদি টাকা ছাড়া লোক আসে না, তার মানে আপনার কর্মসূচির সাথে মানুষ কানেক্ট ফিল করছে না, মানুষ কানেক্ট ফিল করছে না এই কর্মসূচির সাথে। তাহলে আপনার কর্মসূচি নিয়ে চিন্তা করতে হবে, আপনার পলিটিক্যাল ইভেন্টকে আপনার চেঞ্জ করতে হবে। আদারওয়াইজ মানে আমরা এটা খুব মানে লেট হয়ে যাবে যদি আমরা এই প্রজন্মকে রিড করতে না পারি। পলিটিক্যাল কালচারটাকে চেঞ্জ করতে হবে এবং টাকা দিয়ে লুকানো বন্ধ করতে হবে। আপনার এটা সবাই করছে, আমরা আমাদের দলের বিরুদ্ধে এই এলিগেশন আছে, কারণ আমাদের দেশের যারা নেতাকর্মী রয়েছে তারাও হয়তো বিভিন্ন জায়গায় চেয়েছে যে একটু যেন মিছিল একটু ভারী হয়, সেই জন্য তো দিন শেষে তো টাকা দিয়ে যে লোকগুলো আনছেন তারা তো প্রফেশনাল মিছিল কর্মী, তা আপনার পার্টিতেও যাচ্ছে, আমার পার্টিতেও যাচ্ছে, বিএনপি, জামাত সব জায়গায় যাচ্ছে। তো দিন শেষে কি মানে এখানে মূলত পলিটিক্সটা কোথায়? তাহলে টাকার মিছিলের কর্মচারী আর কি, মিছিলের চাকরি করে আর কি, তাহলে মানে প্রফেশনাল মিছিল কর্মী। তাহলে প্রফেশনাল মিছিল কর্মী আপনি যত টাকা দিতে পারবেন তত আসবে। তো দিন শেষে সব আপনার টাকার কাছে চলে যাচ্ছে। আপনার এখানে মেধা, আপনার যোগ্যতা, ডেডিকেশন, আপনি কতটা অ্যাকোমোডেটিভ, দেশ নিয়ে কি ভাবছেন, এটা মুখ্য হচ্ছে না, টাকাটাই সেখানে প্রাধান্য পাচ্ছে। তো আমাদের এই পুরা সিস্টেমটাকে স্বচ্ছতার মধ্যে নিয়ে আসতে হবে। অর্থনৈতিক রাজনীতি নিয়ে আমাদের ব্যাপক কাজ করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে আসলে বাধ্য করতে হবে যে না, এটাকে আপনি স্বচ্ছ করেন, আপনি প্রকাশ করেন এই প্রোগ্রামে কয় টাকা খরচ হয়েছে, আপনি এটাকে প্রকাশ করতে হবে, কার কাছ থেকে টাকা নিয়ে আসছেন, কে আপনাকে ফান্ডিংটা করছে। এখন আমি আমার দলের এখনো পর্যন্ত করতে পারি নাই, কিন্তু দিন শেষে আমরা কমিটেড, আমরা এটা করবো এবং খুব শীঘ্রই করবো।
আরেকটা বিষয় হচ্ছে যে রিসেন্টলি আমরা যেটা দেখেছি তোমাদের অভিজ্ঞতা আমাদের অভিজ্ঞতা দেখেছি যে রাজনীতিবিদদের সাথে অথবা রাজনৈতিক কর্মীদের সাথে দ্বিমত করলে তাকে শারীরিকভাবে আহত করা, ট্রল করা, কালেকটিভ প্রপাগান্ডা মেশিন দেখেছি, যে চরিত্র ক্যারেক্টারাইজেশন করা, এরপর হচ্ছে গুজব রটানো, এরপরে হচ্ছে পরিবারকে অ্যাটাক করা, এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে। তুমি পার্সোনালি অনেকবার ভিক্টিম হয়েছো এটার। সম্প্রতি আমাদের ছাত্র উপদেষ্টা মাহফুজের গায়ের উপরে মারলো, বোতল ছুঁড়ে মারলো। এর আগে অন্য অনেক নেতৃবৃন্দ সার্জিসের ব্যাপারে হয়েছে এবং মেয়েদেরকেও দেখেছি, তোমাদেরও যারা ফিমেল কলিগ আছে তাদের গায়ে পর্যন্ত হাত তোলা হয়েছে। এখন এই যে দ্বিমত হ্যান্ডেল করতে না পারা, অথবা আমরা যারা রাজনৈতিক কর্মী, আমাদের সব কিছু তো মানুষের ভালো লাগবে না, আমাদের সব মতের সাথে তো মানুষ একমত হতে পারবে না। ইভেন রাজনৈতিক দলগুলোও তো আমরা একজনের সাথে আরেকজন দ্বিমত করবো। তাহলে দ্বিমত করলেই যে ক্যারেক্টার অ্যাসাসিনেশনে যেতে হবে, বুলিং করতে হবে, গায়ে হাত তুলতে হবে, এর রেজলিউশন কি তোমাদের জেনারেশনে যারা তোমরা নতুনভাবে রাজনীতি করছো দেখছো? আসলে কি এটা হচ্ছে দীর্ঘদিনের অসহনশীল আচরণের একটা বিষয়। আমরা মানে আপনার দ্বিমতের স্পেসটাই তো ছিল না আমাদের দেশে, অনেকদিন ধরে তো অ্যাবসেন্স ছিল যে আপনি দ্বিমত প্রকাশ করবেন। আমাদের দেশে তো মত প্রকাশের স্বাধীনতা ছিল, সহমত প্রকাশের স্বাধীনতা ছিল। দিন শেষে আপনি কথা বলতে পারতেন, সবাই মিলে একমত। এত টিভি, এই সরকার আমলে টিভি চ্যানেল খুলছে না অনেক, বিএনপির সময় তো টিভি চ্যানেল ছিল না, আমাদের এই সময় ছিল, কিন্তু এটা কি প্রকাশের স্বাধীনতা, সহমত প্রকাশের স্বাধীনতা দিচ্ছে। তো দ্বিমত প্রকাশের স্পেসটা ছিল না। তো এখন আমরা সবাই কথা বলছে, যে যার মতো করে কথা বলছে, এবং মনে হয় যে স্মরণকালে সবচেয়ে বেশি আপনি আমার অ্যাকাউন্টে গেলে দেখবেন মোটামুটি 2.5 লাখ মানুষ, আমি মানে মনে হয় আর কি, প্রত্যেকদিন আমাকে গালাগালি করে, এবং কি স্বাধীনভাবে গালাগালি করে। সে গালাগালি করার পর এটা নিশ্চিত তার কিচ্ছু হবে না, তার মন্তব্য ডিলিট করা হবে, মানে তার মন্তব্য ডিলিট করা হবে না, সেটার জন্য বাসায় পুলিশ যাবে না, তাকে মেসেজ করবে না যে কমেন্ট ডিলিট করেন, এটা সে নিশ্চিত। এখন আমরা যেহেতু দীর্ঘদিন একটা অসহিষ্ণু একটা সমাজে বড় হয়েছি, তো সেজন্য এটার ইমিডিয়েট বিপ্লবোত্তর পরবর্তী সময় এটা ইমিডিয়েট একটা রিয়াকশন আছে। তো এটাকে আমাদের আবার ম্যানেজ করতে হবে, এই মানুষের অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করার আমাদের টুল রাষ্ট্রীয়ভাবে অ্যাডপ্ট করতে হবে। এটাকে আপনি ওই আবার যদি ডিএস এর মতো আইন করেন, আবার আপনি দমন পীড়নের দিকে যান, ডিবি অফিসে আবার খাওয়ান, ওইভাবে আসলে এই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট হবে না। এটা পুরো নেশন একটা অ্যাঙ্গারের মধ্যে দিয়ে ছিল, ট্রমার মধ্যে ছিল। আপনি এই ট্রমাকে আগে অ্যাকনোলেজ করতে হবে, আপনি অ্যাঙ্গারকে অ্যাকনোলেজ করতে হবে। অ্যাকনোলেজ করার পরে তারপরে এটাকে কিভাবে আপনি মিটিগেট করবেন, সেটা হচ্ছে আপনি স্টেট পলিসি নিতে হবে, আপনি এটাকে ডিল করতে হবে। আপনার প্রপাগান্ডার কাউন্টার ন্যারেটিভ আপনার সেল লাগবে। প্রপাগান্ডার জন্য যে আপনি তাকে বাসা থেকে ধরে নিয়ে আসবেন, ইয়া করবেন, এটা তো আমি বিশ্বাসী না। আপনি দেখবেন যে আমাকে কম গালাগালি করা হয় না, কম অভিযোগ দেওয়া হয় না, কিন্তু এটার জন্য ব্যক্তিগতভাবে কাউকে আমি থ্রেট করেছি এটা না। কারণ এটা আমার পরবর্তীতে আমার কথা বলার স্বাধীনতার জন্য আরেকজনের গালির স্বাধীনতাকে আমার নিশ্চিত করতে হবে। কারণ আরেকজনের গালির স্বাধীনতাকে যদি আমি মানে রুদ্ধ করতে চাই, আমি একটা সময় আমার কথা বলার স্বাধীনতাই থাকবে না। তো এটা আসলে এই অ্যাঙ্গার ম্যানেজমেন্টটাকে আমি কিভাবে করবো টলারেন্সের মধ্য দিয়ে, সেটা আমাদের আসলে রাজনৈতিক পরিসরে এটা নিয়ে আলাপ আলোচনা হতে হবে। এবং দ্বিমত প্রকাশের যে সুস্থ যে সংস্কৃতি, এই সংস্কৃতিতে এটা আমাদের ইন্ট্রোডিউস করতে হবে, আমাদের নিজেদের মধ্যে সহনশীলতা থাকতে হবে। আমি যখন আপনাকে নিয়ে এটা মন্তব্য করবো, আপনি এটাকে কীভাবে রিসিভ করছেন, এই বার্তাটা কিন্তু আপনার কর্মীদের মধ্যে যায়। আমি বিএনপিকে নিয়ে একটা কি মতামত দিচ্ছি, একটা রিয়েক্টিভ মতামত দিচ্ছি, এটা তার নেতা কীভাবে রিসিভ করছে সেটার প্রভাব কিন্তু কর্মীদের মধ্যে পড়ে। এখন দিন শেষে আমি আমার কর্মীকে বা আমার অনুসারী যারা রয়েছে, আমি তাদেরকে দিন শেষে সুস্থ হতে বলবো, কিন্তু আমি নিজে রিয়েক্টিভ হবো, সেটা সম্ভব না। আর দিন শেষে তো আমাদের দেশে এখনো পর্যন্ত আমরা রিয়েকশনারি পলিটিক্স করছি। আমরা তো দেখেন আওয়ামী লীগ 71কে ধারণ করে 71 নিয়ে আমরা একটা রিয়েকশনারি পলিটিক্স করলাম, এখন 24 নিয়ে যদি আবার রিয়েকশনারি পলিটিক্সের দিকে যাই, এই কালচারটা কিন্তু থাকবে। তো রিয়েকশনারি পলিটিক্স থেকে বের হয়ে এসে আমাদের হচ্ছে যেটা প্রোঅ্যাক্টিভ পলিটিক্স করতে হবে, আদারওয়াইজ দিন শেষে কালচার চেঞ্জ হবে না। দ্যাটস হোয়াট, মানে দিস ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং। তুমি রিসেন্টলি এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে ক্যাম্পেইনটা করলো, আগস্টের পর থেকেই তো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আওয়ামী লীগ প্রশ্ন রিজলভ করার দাবি উঠেছে, এবং আমরাও বিভিন্ন জায়গাতে বিষয় নিয়ে কথা বলেছি যে আওয়ামী লীগ জাতীয় পার্টির 14 দলীয় যে কার্টেল ছিল, পলিটিক্যাল কার্টেল, এই কার্টেলকে আমরা কীভাবে হ্যান্ডেল করবো, এটার প্রসেসটা কী হবে। এবং আমরা দেখলাম যে চুপ্পুকে নিয়ে একই আলোচনা হয়েছে যে তার থাকা উচিত কি উচিত না, এই বিষয়গুলো নিয়ে। এবং দেখলাম যে বেশ গড়িমসি হচ্ছে, এটা হবে কি হবে না, আওয়ামী লীগের দল আকারে বিচার কি হবে হবে না, আইন তৈরি হচ্ছে, আবার সেটা সংশোধন করা হচ্ছে, আবার জাতিসংঘের প্রতিবেদনের অজুহাত দেওয়া হচ্ছে। তো সেই বাস্তবতায় প্রায় 10 মাস কেটে গেছে। তো সাডেনলি তুমি এত ডিসাইসিভলি আওয়ামী লীগ প্রশ্নের ব্যাপারে নামলা কেন? মানে তুমি কেন আরো 6 মাস আগে নামো নাই, অথবা 8 মাস আগে নামো নাই? এটা হচ্ছে যে মানে আমাদেরকে আসলে ঠেলে দেওয়া হয়, কারণ এই কাজটা তো ছিল অন্তর্বর্তীকালীন সরকারের কাজটা, অন্তর্বর্তীকালীন সরকারের করার কথা ছিল, কিন্তু করে নাই। মানে এটা না কেমন, অন্তর্বর্তীকালীন সরকারের নেচারটা আমার কাছে মাঝে মাঝে খুব বেশি মানে খুব, যেমন এটা হওয়ার কথা ছিল রিভলিউশনারি একটা গভর্নমেন্ট, কিন্তু এটা হচ্ছে কনস্টিটিউশনাল ব্যুরোক্রেটিক গভর্নমেন্ট। আপনি দেখবেন যে এটা নেচারটা যদি দেখেন, আপনার নেচারটা মাঝে মাঝে আপনি এই গভর্নমেন্টে যারা আছে আনফর্চুনেটলি তারা হচ্ছে এই বিপ্লবের যে একটা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে মনে হয় হচ্ছে ধারণ করতে পারছে না। আমরা অনেক দিন ধরে আমরা বলছিলাম আমাদের জনপরিসরে, আমাদের রাজনৈতিক কথায় বার্তায়, আমাদের সব জায়গায় কিন্তু আমরা বলছি আওয়ামী লীগের কোয়েশ্চেনটাকে আপনারা ডিল করে ফেলুন। এইটা তো ডিল করেই নাই, বরং হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার একটা স্পেস দিচ্ছে। আপনার দিন যত যাচ্ছে আপনি কিন্তু আওয়ামী লীগ তত বেশি পুনর্গঠিত হবে। আজকে থেকে 1 বছর পরে একটা আওয়ামী লীগ সাইজেবল নাম্বারে আমাদের সামনে আসবে। আপনি দেখবেন লাস্ট 1 মাস আওয়ামী লীগের যেই হচ্ছে কালচারাল যে উইংটা এখন কিন্তু মাঠে ফুললি অ্যাক্টিভ, এবং এই কালচারাল উইং হচ্ছে কি আওয়ামী লীগের অপরাধের বৈধতা উৎপাদন করছে, তাদের ভাষা দিয়ে, তাদের হচ্ছে সুবিধাজনক চিন্তা দিয়ে। আগেই তো ভালো ছিলাম, এমন দেশকে চেয়েছিলাম। তো এই যে একটা কালেকটিভ একটা যে অপরাধের বৈধতা উৎপাদন করছে, একই সাথে সাথে বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে তাদের রোলটাকে হচ্ছে প্রবলেমেটাইজ করার চেষ্টা করছে, ভিলেন বানানোর সব ধরনের একটা হচ্ছে আয়োজন আছে। এবং দেখেন আওয়ামী লীগের কিন্তু অর্থনৈতিক যেই ইকোসিস্টেম সেটা কিন্তু ইন্ট্যাক্ট এখনো। এবং ক্ষেত্র বিশেষে আমি গতকাল ওইটা নিয়ে কথা বলেছি, ক্ষেত্র বিশেষে আওয়ামী লীগ, আপনার পার্টিকে আওয়ামী লীগের একটা এমপি
একটা এমপি আপনার পুরো পার্টিকে কিনে নেওয়ার অর্থনৈতিক সক্ষমতা এমপি রাখে। লাগবে না, ছাত্রলীগের একটা ওয়ার্ড যেমন সভাপতি হইলে হবে, ফরিদপুরের- ফরিদপুরের হইলে সে আমাদের সব দল কিনে ফেলতে পারবে, দেখেন, মোটামুটি বড় দলটা ছাড়া হ্যাঁ, কিনে ফেলার মোটামুটি সব দল সক্ষমতা কিনে আছে। ফেলতে পারবে। কিনে ফেলার সক্ষমতা আছে। তাহলে আপনি এবং হচ্ছে কি আপনি দেখেন মামলার প্যাটার্নগুলো দেখেন, মামলা হয়, পুলিশ ধরে তাকে কোর্টে পাঠানো হয়, সেখান থেকে জামিন দেওয়া হয়, জামিন দেওয়া দিয়ে যখন সে ফেরত আসে সে কিন্তু আবার দ্বিগুণ পাওয়ারে ফেরত আসে। যে এই আবার নিরপরাধ লোকরাও কিন্তু রাজনৈতিক হেনস্থার শিকার হচ্ছে, সে শিকার যে হচ্ছে। বিভিন্ন এলাকাতে যে দল করে না, ওই দল কেন করে, সেই দল কেন করে, তাকে আবার আওয়ামী লীগের মামলা জড়ায় দেওয়া হচ্ছে, সে কিন্তু আবার জামিন পাচ্ছে না। ডেফিনেটলি। তো এই যে সবগুলো বিষয়, আবার যারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিল তাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে, নারীদের নিরাপত্তা ঝুঁকি হচ্ছে। তারপর হচ্ছে এই যে প্রতিনিয়ত এই যে এক ধরনের স্টেট ইনস্টেবিলিটির দিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা থাকে আওয়ামী লীগের প্রপাগান্ডা সেল, এবং তাদের হাতে যেহেতু অজস্র টাকা পয়সা আছে, সেটাতে যে কোনো সময় দেশের মধ্যে আপনি দেখবেন যে কিছুদিন আগে যেমন ভারত পাকিস্তানে হচ্ছে আক্রমণটা করে, এরপরেই কিন্তু আপনি দেখবেন যে পুশিন করার একটা প্রবণতা ছিল। তো আপনি আসলে আওয়ামী লীগকে ইন্ট্যাক্ট রাখছেন, লিগেলি তাকে হচ্ছে ফিল্ডে রাখছেন, আবার তাকে হচ্ছে আপনি বলবেন যে তাকে প্রতিরোধ করা, তো এটা তো এক ধরনের আইরনি। আপনি তাকে তো লিগ্যাল কোনো ধরনের বাউন্ডারির মধ্যে নিয়ে আসছেন না। তো সেই জায়গা থেকে যখন আমরা দেখলাম যে গভর্নমেন্ট এই ক্ষেত্রে রিলাক্টেন্ট, তখন আমাদের আসলে এই স্টেপ নিতে হয়েছে। কিন্তু জবাবদিহিতার প্রশ্নটা, যেমন ধরো যেটা আমরা বারবার বলছি যে আপনি এই কাজটা কেন সেপ্টেম্বরে করলেন না, এই যে আমাদের 10 মাস ধরে এই ক্যাওয়াসটাকে জিয়ে রাখা লাগলো, এটার জন্য তো অন্তর্বর্তীকালীন সরকারকে জবাবদিহিতা করা দরকার। তো সেক্ষেত্রে তোমাদের স্টেপটা কি, আমি তাকে definitely- একটা ব্যাখ্যা দিতে হবে তো যে আমি কেন করি নাই অথবা করতে পারি নাই। আমার ডেফিনেটলি আপনি দেখেন এই সরকার অনেক অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত, মানে সরকার কমিশন অনেক কমিশন করেছে, মানে অনেক কমিশন করতে করতে তার কাজের মানে পরিধি বৃদ্ধি করেছে কিন্তু গভীরতা কমিয়ে ফেলেছে। মানে সরকারের উচিত ছিল কনসেন্ট্রেট করা, যে আসলে সে একটা কোন কমিশন করবে, কতদিনের মধ্যে কমিশনের আউটপুট বের করবে, এবং এটাকে কতদিনের মধ্যে এটাকে হচ্ছে আপনার এটাকে ইমপ্লিমেন্ট করবে। কিন্তু সরকার শুধু কমিশন 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 অনেক কমিশন করেছে। এটা সরকারের হচ্ছে প্রায়োরিটি সেট করা উচিত ছিল, কোনটা ডুয়েবল না, এই প্রায়োরিটির ভিত্তিতে গভর্নমেন্ট করা উচিত ছিল। কিন্তু এই ক্ষেত্রে যেমন আপনি দেখেন গভর্নমেন্টের প্রথম কাজ কি ছিল, প্রথম কাজ ছিল বিচার এবং সংস্কার করা, বিচার করা, সংস্কারটা পরে আসছে বিচার করা। তারও আগে একটা কাজ ছিল, সেটা হচ্ছে আহত এবং শহীদ পরিবারকে নিয়ে বিষয়টা ডিল করা। এটা কিন্তু গভর্নমেন্ট ক্ষেত্রে মানে শতভাগ ফেল করছে। আপনার এই যে আহত এবং শহীদ পরিবার যখন রাস্তায় আসে, আমরা তো এক রকম বাটপারি করতেছি তাদের সাথে। আরে বাটপারি না, আমি তাদেরকে বুঝাই টুঝাই পাঠিয়ে দিচ্ছি বাসায়, ঠিক আছে গভর্নমেন্ট দেখতে সেটা করতেছে, সরকারটা আমাদের সবার, এই কারণে আমি এই কাজটা করতেছি। কিন্তু দিন শেষে আপনি তাকে 1 লাখ টাকা দিচ্ছেন, 1 লাখ টাকা দিয়ে 7 মাস কি হয় আমার বলেন, তার চিকিৎসা করাইতেছে না, তাকে বরং এখন সে যে আহত হয়েছে এটা তার জন্য এখন আওয়ামী লীগের মাঠে ছিল, তার জন্য বরং এটা আরও বেশি ঝুঁকির বিষয়। তা আপনি তার নিরাপত্তা নিশ্চিত করেন নাই, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করেন নাই, আপনি শহীদ পরিবারের এখনো পর্যন্ত তার হচ্ছে নিরাপত্তা সহ কিছুই করেন নাই, ফুললি করতে পারেন নাই। আপনি চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন, তো এটা করতে পারেন না। দ্বিতীয়ত বিচারের বিষয়টা, আপনি বিচারের বিষয়ে তো আপনি এখনো পর্যন্ত কোনো প্রগ্রেসই আমরা দেখিনি, মানে যতটা আমরা পুশ করে করাইতে পারছি ততটাই। আর এখন এখানে কি তোমরা কি এটা আন্তরিকতার ঘাটতি দেখতে পাচ্ছ, না সক্ষমতার ঘাটতি, না গভর্নেন্সে যে প্রায়োরিটি সেট করে কোনটা আগে করবো কোনটা পরে করবো, মানে এখানে সমস্যাটা কোথায় দেখতে পাচ্ছ? আমার গ্যাপটা হচ্ছে গভর্নমেন্ট আসলে এই বিপ্লবটার হচ্ছে মানে ডিমান্ড রিড করতে ব্যর্থ হয়েছে। আপনি দেখেন জানুয়ারিতে ট্রাইব্যুনাল, দ্বিতীয় ট্রাইব্যুনাল হওয়ার কথা ছিল, আর এটা মে মাস চলতেছে, আপনার কেন হয়নি? মানে কোথাও না কোথাও তো এখানে গ্যাপ আছে, সদিচ্ছার গ্যাপ আছে, কোথাও না কোথাও কাউকে তুষ্ট করার হয়তো একটা ব্যাপার আছে, কোথাও না কোথাও হয়তো একটা কমিটমেন্ট রয়েছে, কোথাও না কোথাও আমাদের কাছে মনে হয় আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার একটা হয়তো কেউ না কেউ সুযোগ দিচ্ছে। আমি যেহেতু পলিটিক্স করি, আমি এই জায়গায় স্কেপটিক্যাল হবো, আমি তো ক্রিটিক্যাল হবো এখানে, আমি তো ওই বিষয়গুলোকে ইজিভাবে দেখবো না। কোথাও আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার একটা সুযোগ হয়তো দিয়েছে এখানে উপদেষ্টা পরিষদের মধ্যে, হয়তো এই তাদেরকে সন্দেহের ঊর্ধ্বে রাখার কোনো সুযোগ নেই। আমরা তাদেরকে দেখলাম যে অনেক কিছুই করছে যেটা আসলে প্রয়োজন ছিল না। আমাদের প্রয়োজন ছিল কি এই ধাপে ধাপে এটা করা। তারপরে দেখেন আপনি যদি দেখেন রাষ্ট্রের, আমি হয়তো অন্য ভিন্ন প্রসঙ্গে এটা বলার সুযোগ থাকতো, মনে হচ্ছে যেটা বলা উচিত, যেমন পুলিশ সংস্কার নিয়ে কোনো কাজ হয়নি, বরং রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল পুলিশ। এবং এই সংস্কার কমিশন যেটা করেছে এটা তারা কোনো রাজনৈতিক দলের কোনো মতামত নেয় নাই, মতামত আপনার হচ্ছে নিজেরা করেছে, কোনো পুলিশ সদস্যের সাথে কথা বলে নাই। আপনি পুলিশ সংস্কার কমিশন, আপনার এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী হিসেবে পুলিশ কাজ করছে, আওয়ামী লীগ এটা আমি যদি বলি পুলিশের উপরে আমার একটা মিস জাজমেন্ট হয়, যে দলই আসছে সে দলই হচ্ছে পুলিশকে নিয়ন্ত্রণ করার বাধ্য করছে। আপনি দেখেন আমি কি পুলিশের উপরে পুরো দোষ দিব? আপনি পুলিশের উপরে বা সরকারি চাকরিজীবীদের উপরে আমি হরহামেশাই দুই দিয়ে দিচ্ছি। সব দলের টেন্ডেন্সি হচ্ছে কি আসবো আমি এই পুলিশকে নিয়ন্ত্রণ করতে হবে, প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি বিএনপি পন্থী পুলিশ বানাইছি, আওয়ামী লীগ পন্থী পুলিশ বানাইছি, আমি এনসিপি পন্থী পুলিশ বানানোর চেষ্টা করছি, এবি পার্টি পন্থী পুলিশ বানানোর চেষ্টা করছি। দিন শেষে পুলিশ তো হওয়া উচিত বাংলাদেশ পন্থী পুলিশ। বাংলা যে দলই ক্ষমতায় আসুক না কেন তার একটা কাজ করার একটা পরিধি সেট করা থাকবে, এই আইনের মধ্যে তাকে কাজ করতে হবে। সে দলের প্রতি অনুগত না, তার প্রফেশনাল ওথের মধ্যে তো নাই যে সে দলের প্রতি অনুগত থাকবে। আপনার জনগণের প্রতি, দেশের প্রতি সে হচ্ছে কমিটেড থাকবে। তার কাজের পরিধি সেট করে দেন, তার পদায়নের সুস্পষ্ট একটা নীতিমালা নিয়ে আসেন। আপনি পদায়নের জন্য আপনার রাজনৈতিক দলগুলোর হচ্ছে মুখাপেক্ষী হইতে হয়। নেতা যদি খুশি হয় তাহলে পদায়ন হবে, এটা তো কোনো মানে প্রসেস হইতে পারে না। আপনি যখন পদায়নটা রাজনীতি নির্ভর করবেন তাইলেই তো পুলিশ আপনার হচ্ছে মুখাপেক্ষী হবে, রাজনৈতিক দলের এগেনস্টে যাবে না, বা রাজনৈতিক দলকে দূষণ করার জন্য, খুশি করার জন্য সে হচ্ছে লাঠিয়াল বাহিনী হিসেবে রাস্তায় নামবে। এবং হচ্ছে আপনি দেখেন পুলিশের আপনার কোনো আপনার রিস্ক ভাতা নাই। আপনার পুলিশের তো আপনি 18-20 ঘন্টা খাটাইতেছেন তাকে একটা রোদে বৃষ্টিতে শীতে যে দায়িত্ব পালন করতে হয়, বর্তমানে 18-20-22-25 হাজার টাকা দিয়ে আপনি কেমনে চলবেন এবং ছুটি নেই। আপনি অবাক হবেন তাদের কিন্তু ছুটি নেই, মানে যে কোনো অন কল আর কি, ডাকলেই চলে আসতে হবে। তো আপনি তাদেরকে আপনি নিরাপত্তা ভাতা দিচ্ছেন না, তাকে আপনি খাটাচ্ছেন এবং তাকে একটা পলিটিক্যাল ফোর্স হিসাবে, একটা আপনার সেকেন্ডারি একটা ফোর্স হিসাবে, অক্সিলারি ফোর্স হিসাবে রাখতেছেন। এরপরে ধরো তোমাদের এবং তোমাদের সহকর্মীদের সবার মিলে বেশ কিছু পজিশন দলের ভিতরেই এবং তোমাদের নেতৃবৃন্দের ভিতরে দেখলাম যে ভিন্ন মত তৈরি হয়েছে। যেমন কয়েক মাস আগে তুমি যখন সশস্ত্র বাহিনীকে নিয়ে একটা মন্তব্য করেছো, তোমাদেরকে একটা মিটিংয়ে ডেকে নিয়ে গেছে এবং তোমাদের দলেরই অনেক সিনিয়র নেতা ব্যাপারে ভিন্ন মত প্রকাশ করেছে এবং মানে ওপেনলি করেছে। এরপরে একই বাস্তবতা দেখলাম এই যে নারী
কমিশনের রিপোর্ট এবং তাদের যে মৈত্রী মিছিল ছিল সেই মিছিলে যাওয়া না যাওয়া নিয়েও দেখলাম তোমাদের নেতৃবৃন্দের মধ্যে ভিন্ন মত আছে এবং সেটা তারা পাবলিকলি বলছে। তুমি এর আগে শোডাউনের কথা বলেছো যে দলের ভিতরেই এই ব্যাপারে ভিন্ন মত আছে এবং সেটা তারা পাবলিকলি বলছে। এই এই জায়গাটাকে তোমরা কীভাবে দেখছো? এটা হচ্ছে ডিফারেন্ট ফর্ম অফ পলিটিক্স, নেভার বিন অ্যাবসেন্ট ইন বাংলাদেশ। আমাদের এটা তো একটা দেখেন, মানে এটা হচ্ছে মানে অলওয়েজ বিন অ্যাবসেন্ট ইন বাংলাদেশ। এটা তো কোনো সময় ছিল না। আপনি চিন্তা করেন, আপনি আমার পার্টির পার্সনকে আপনি ক্রিটিসাইজ করতেছেন, মানে এটা কি কোথাও ছিল কখনো? আমার পার্টির পার্সন যদি এটা ভুল করে, এটাকে তুমি কি স্ট্রেংথ আকারে দেখতে পাচ্ছ না এটা তোমাদের মানে সংহতির ঘাটতি দেখতে পাচ্ছ? না, এটা হচ্ছে পলিটিক্যাল স্ট্রেংথ এবং হচ্ছে মানে পলিটিক্স তো আসলে অপটিক্সের বিষয়। মানে পলিটিক্সটা তো এটা হচ্ছে আপনি কীভাবে দেখছেন। পলিটিক্স তো ফ্যাক্ট দিয়ে কাজ করে না, পারসেপশন দিয়ে কাজ করে, অপটিক্স দিয়ে কাজ করে। তো সেক্ষেত্রে হয়তো আপনার একটা অপটিক্সে মনে হতে পারে এটা হচ্ছে আমাদের মধ্যে সিনক্রোনাইজটা, আমাদের মধ্যে প্রপার সিনক্রোনাইজেশন হইতেছে না, এটা আপনি এভাবে রিড করতে পারেন। আর দ্বিতীয়ভাবে যদি দেখতে যাই, সেটা হচ্ছে যে আমাদের যে ইন্টারনাল যে অ্যাকাউন্টেবিলিটি রয়েছে, যে আসলে কেউ অ্যাকাউন্টেবিলিটির ঊর্ধ্বে না, এটা রিফ্লেকশন। আর একটা বিষয় হচ্ছে পার্টি যেহেতু নতুন হয়েছে, সেটা হচ্ছে এটার যেই গাঁথনিটা, এটার প্রসেসটা একটু টাইম লাগবে। আমাদের চিন্তার যে দূরত্ব রয়েছে, চিন্তার দূরত্বটা কাটিয়ে উঠে আমরা কোন কোন বিষয়ে একমত, সেই বিষয়গুলোকে ফোকাস করে আমাদের এগিয়ে যাওয়াটার এটা সময়ের বিষয়। তো দিন শেষে আমার কাছে মনে হয় যে এটা একটা এক্সাম্পল সেট হয়েছে যে আপনি আপনার পার্টি ম্যান যদি কোনো ভুল করে, সেটা নিয়ে আপনি কথা বলতে পারবেন না, যেটা আমাদের পলিটিক্সের মধ্যে আছে। এটা হওয়া উচিত না। আপনি সবাইকে পার্টি ম্যানকে নিয়ে আপনি কথা বলার সুযোগ থাকা উচিত, যেটা আমাদের পশ্চিমের রাজনীতিতেও দেখেছি। আমরা কনস্টিটিউশনে দেখবেন যে আমাদের আর্টিকেল 70 নিয়ে আমরা কনস্টিটিউশনটা নিয়ে কথা বলতেছি, বাট নিজের পার্টি নিয়ে কথা বলি না। নিজের পার্টিকে নিয়ে আপনি কথা বলা উচিত। আরেকটা বিষয় হচ্ছে যে এনসিপির ব্যাপারে একটা বিষয় বলা হয় যে এনসিপির সাথে ইসলামী দলগুলোর অথবা জামাত শিবিরের রাজনীতি করে অথবা দল আকারে তাদের সাথে সম্পর্কের একটা শ্যাডোই রিলেশনশিপ আছে, পিছনের সম্পর্ক আছে। এবং সম্প্রতিও আমরা দেখলাম যে আওয়ামী লীগের ব্যাপারে নিষিদ্ধের দাবিতে যারা সংহতি প্রকাশ করতে এসছে, একটা সমালোচনা এসছে যে খুব বেশি সংখ্যক পরিমাণ ইসলামী দলগুলো এবং ডান ঘরানার দলগুলো মানে এনসিপির উপরে সাওয়ার হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। তো এনসিপি আসলে ইসলাম কোশ্চেন, ইসলামী দল প্রশ্ন, এইটাকে মোটা দাগে তোমরা কীভাবে দেখছো? সেটা হচ্ছে আমি আবার ভিন্ন তথ্য জানি। আমি জানি হচ্ছে এনসিপির উপরে একটা অভিযোগ আছে যে এনসিপি অনেক বেশি লিবারেল, অনেক বেশি বাম ঘরানার যারা তাদেরকে অ্যাকোমোডেট করছে, ইসলামপন্থী মানুষদের থেকে হচ্ছে একটা দূরত্ব মেনটেন করা। এটা যে নারী কমিশনের ব্যাপারে অনেক নেতাদের মন্তব্যের ব্যাপারে এই আলোচনা এটা আসছে আর কি। তার মানে যেহেতু দুইটা কথাবার্তা আছে, তার মানে আমরা আমাদের এই সেন্ট্রিস্ট পজিশনকে আমরা মনে হয় হোল্ড করতে পেরেছি। মানে এটা তোমরা মনে করছো যে এটা মানে তোমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট? ডেফিনেটলি একটা পক্ষ মনে করছে যে এনসিপি আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, প্রত্যেকটাই মনে করছে আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, আবার অপর পক্ষে মনে করছে আমার থেকে দূরে চলে গিয়ে তার কাছাকাছি যাচ্ছে। তো এই যে একটা সেন্ট্রিস্ট পজিশনকে হোল্ড করা, এটা মনে হয় সম্ভব হয়েছে। এনসিপির we have been actually successful to maintain everyone. এনসিপির ব্যাপারে আরেকটা সমালোচনা হচ্ছে যে তোমরা আসলে শহরের বাইরে নাই, ঢাকার বাইরে নাই, তোমরা ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়, শহর, শিক্ষিত জনগোষ্ঠী এর মধ্যেই তোমরা বিচরণ করছো। তাহলে সেটা কি তোমাদের দল আকারে গড়ে উঠবার জন্য কি এটা একটা বড় চ্যালেঞ্জ কিনা? ডেফিনেটলি এটা ট্রু, এটা আমি অস্বীকার করবো না, এবং এটাকে স্বীকার করে নিয়ে এটাকে কাটিয়ে ওঠার জন্য আমরা হচ্ছে পলিসি নিচ্ছি। আমরা মানুষের কাছে যেতে চাই এবং আমরা খুব শীঘ্রই আমরা হচ্ছে সার্বজনীন হয়ে ওঠার যে ব্যারিয়ারগুলো অতিক্রম করে আমরা মানুষের কাছে পৌঁছাবো। এখন হচ্ছে আমরা পডকাস্টের প্রায় শেষের দিকে চলে আসছি, খুব শর্ট ইয়েস নো টাইপের, অথবা যদি একান্তই একটু তাফসির করতে হয় সেটার জন্য আর কি। প্রশ্ন হচ্ছে যে একটা প্রশ্ন আসে যে রাজনৈতিক কর্মীরা, নেতারা চলে কিভাবে? তো তোমার ব্যাপারে এই প্রশ্ন আছে, আমাদের ব্যাপারেও আছে যে রুটি চলছে কিভাবে? আমার দুইটা প্রতিষ্ঠান আছে, আমি প্রতিষ্ঠানের থ্রুতে আমি পড়াই, আমি স্টিল পড়াই, পড়ানোর থ্রুতে আমি এবং হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা কাজ করি। এবং তোমার তো সংসারও আছে। হ্যাঁ, সংসার আছে, তো সংসারও তো চালাইতে হচ্ছে। ডেফিনেটলি। তো কি তুমি আসলে চাকরি করো, কাজ করো, মানে সেলফ এমপ্লয়েড না রাজনীতি করো, মানে তোমার আসলে মানে ফুল টাইম কোনটা? না, আমি প্রফেশনালি হচ্ছে আমি মানে টিচার, আমি পড়াই, এবং হচ্ছে আমার ওই ডিজিটাল মার্কেটিং রিলেটেড ইনস্টিটিউশন আছে, এক নম্বর বিষয়। আর দুই নম্বর বিষয় হচ্ছে আমি এখন তো পলিটিক্স করছি, মানে ফুল টাইম মোটামুটি পলিটিক্সই করছি। ফুল টাইম ছাড়া কি রাজনীতি করা সম্ভব মনে করো? তবে ফুল টাইম ছাড়া যদি সম্ভব না হয়, তবে আপনার লাগবে অবশ্যই ফাইন্যান্সিয়ালি আপনাকে সলভেন্ট হতে হবে, আদারওয়াইজ আপনি করাপ্টেড হওয়ার অপার সম্ভাবনা আছে। মানে সচ্ছল ফ্যামিলি ছেলে মেয়ে হওয়া দরকার। আপনার সচ্ছল ফ্যামিলি না, ব্যক্তিগত সচ্ছলতা প্রয়োজন। আপনার যদি ব্যক্তিগত সচ্ছলতা না থাকে এবং যদি আপনার অর্থের আপনার ট্রান্সপারেন্ট উৎস না থাকে, তাহলে আপনি জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারাবেন। এনসিপির নেতৃত্ব নিয়ে কি সংকট আছে অনেক সময়, মানে কমেন্টে অথবা কাউন্টার কন্ট্রাডিকশন নিয়ে একজনকে চ্যালেঞ্জ করা নিয়ে কি এটা বোধ করবার সুযোগ আছে যে কালেকটিভ লিডারশিপে ঘাটতি হচ্ছে? না, ডেফিনেটলি নো। নাহিদ এবং আক্তার ভাই মানে বেশ দুর্দান্ত ভালো করছে, এবং আমরা ওদের যে লিডারশিপে আমরা আমাদের পলিটিক্সকে, হ্যাঁ অবশ্যই বিভিন্ন জায়গায় তো ঘাটতি থাকেই, সেইগুলো নিয়ে আমাদের কথা বলার সুযোগ আছে, স্পেস আছে। আমরা মনে করি যে লিডারশিপে কোয়ালিটির মধ্যে গুরুত্বপূর্ণ যে আপনার ক্রিটিসিজমকে আপনি কতটা হচ্ছে আপনি স্পেস দেন, সেক্ষেত্রেও যথেষ্ট পরিমাণ ভালো করছে। প্রফেসর ইউনূস মাহফুজ আলমকে সারা দুনিয়াতে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছে, হাসনাতকে দিল না কেন? আমি তো জানি না যে প্রফেসর ইউনূস আমাকে চিনি কিনা, আমি সেটাও জানি না এখনো। জিজ্ঞেস তো করেছো, মিটিংয়ে দেখা হয়েছে না আমার সাথে যে আমাকে কেন পরিচয় করাই দিলেন না? আমি তো লম্বায় ছোট না। জানি না, মাহফুজ ভাই বলেছেন যে উনি মাস্টার মাইন্ড না, ওনার জায়গা থেকে ওনার বলেছেন। আর আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি আসলে আমার কোনোদিন কথা হয়নি আজকে পর্যন্ত। এটা তো খুবই দুঃখজনক, মানে তোমরা যাকে প্রধান উপদেষ্টা বানাইছো তার সাথে তোমার দেখা কথা হয়নি। আমার সাথে কথা হয়নি এখন, আমার সাথে একবার দেখা হয়েছে, কিন্তু আমার সাথে কখনোই কথা হয়নি। অনেক রাজনৈতিক দলের ভিতরে আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে কিনা অথবা সময় মতো হবে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। মনে করা হচ্ছে যে এনসিপি একটু সময় নিতে চাচ্ছে তার দল গুছানোর জন্য। এই ব্যাপারে এনসিপির বক্তব্য কি? এনসিপির বক্তব্য হচ্ছে প্রধান
উপদেষ্টা জুন থেকে ডিসেম্বর থেকে জুনের একটা টাইম ফ্রেম দিয়েছে। আমরা এই টাইম ফ্রেম নিয়ে আমাদের আসলে মানে কোনো মানে প্রশ্ন নাই, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বলছি বিচারটা যেন হয়ে যায় এবং হচ্ছে সংস্কারের একটা ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি একটা ইলেকশনের জন্য আপনার কিছু সংস্কার প্রয়োজন। আপনি যদি এটা একটু আমি যদি একটু বড় করে প্রশ্ন উত্তর দিই, যে আপনি আগের যদি অ্যাডমিনিস্ট্রেশন রাখেন, যাকে কি হইতো ওসি নির্বাচনটা করে দেয়, ইউনো নির্বাচনটা করে দেয়, ওসি নির্ভর এবং ইউনো নির্ভর যদি নির্বাচন কাঠামো বিদ্যমান রেখে যদি আবার আপনি আবার একটা নির্বাচনে যান, ওই নির্বাচন কাঠামো তো আমি ব্যক্তিগতভাবে আমি অ্যালাউ করতে পারি না। দ্বিতীয়ত হচ্ছে যদি দেখেন আগের যে পুলিশিং সিস্টেম রয়েছে, আপনার বিচার ব্যবস্থা রয়েছে, এই বিষয়গুলোর মিনিমাম সংস্কার প্রয়োজন, আদারওয়াইজ একটা নির্বাচন ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি হবে না। সেই জন্য আমার কাছে মনে হয় ওই টাইম ফ্রেমের পূর্বে এটা সম্ভব। সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে নারী কমিশনের অনেক মানে যে পরামর্শ এসছে, সুপারিশ এসছে, তার সাথে অনেক ওলামায়ে কেরাম এবং ইসলামী দলগুলো বোধ করছেন যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। তো ধর্মীয় অনেক বিষয় বাংলাদেশের রাজনীতি আকারে হ্যান্ডেল করতে হয়। তো সেই জায়গায় আবার দেখলাম যে নারীদের যে মৈত্রী মিছিল হয়েছে, সেখানেও এনসিপির অনেক নেতৃবৃন্দ সেখানে অংশগ্রহণ করেছেন। তো ইসলাম প্রশ্নে, ধর্ম প্রশ্নে, মূল্যবোধ প্রশ্নে এনসিপির কি কোনো কালেকটিভ পজিশন আছে? এনসিপি ব্যক্তিগতভাবে যে সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধ পন্থী কোনো রাজনীতিকে, কারণ আপনি রাজনীতি করবেন কাদেরকে নিয়ে? রাজনীতি জনগণকে নিয়ে আপনাকে রাজনীতি করতে হবে। আপনার আপনি যে ভূখণ্ডে রাজনীতি করছেন সেই ভূখণ্ডের সাংস্কৃতিক বাস্তবতাকে বিবেচনায় নিয়ে হচ্ছে আপনাকে রাজনীতি করতে হবে। সেই বিবেচনায় আমরা বিশ্বাস করি নারী কমিশনের যেই সংস্কারগুলো নারীরা মনে করে, যে সংস্কারগুলোর মধ্য দিয়ে তাদের হচ্ছে সম্মান নিশ্চিত হয়, যে সংস্কারগুলোর মধ্য দিয়ে নারীরা মনে করে তাদের অধিকার নিশ্চিত হয়, এই অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই সেই সংস্কারগুলোকে বিবেচনা দিয়েই এই নারী সংস্কার কমিশনকে হচ্ছে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করবেন। হাসনাত, আমাদের সাথে আজকে খোলামেলা আলোচনা করবার জন্য, সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি তোমাকে।